রেডিও। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ ইমতাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনভকিং রাজীব হাসান। রাজীব, আপনি কেমন আছেন? যাই, রাজীবের মুখ থেকে স্কচটেপ খুলে দাও। তবে স্কচটেপ খুলে দেওয়ার আগে আমি বলছি, আপনি বলবেন। যাই, রাজীবের মুখ থেকে স্কচটেপটা একটু একটু খুলে দাও। হ্যাঁ বস, বস। বাংলাদেশের টেপগুলা বস খুবই নিম্ন কোয়ালিটির, বেশি আঠা না? বেশি আঠা। হ্যাঁ, কি বলতেছিলেন? বস, এই যে আপনার বউ যে আপনাকে মুখে স্কচটেপ মেরে দিচ্ছে, ঠিক আছে, এর পেছনে কারণটা কি? ভুলটা করছে বস, স্কচ টেপ মারা দরকার ছিল অন্য দুটা জায়গায়, মুখে না। একটা হচ্ছে চোখে, আরেকটা হচ্ছে বস হৃদয়ে। মুখে স্কচ টেপ মারছে যেন আমি কোনো মেয়েকে আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে না পারি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি সত্যিকার অর্থে, একদম মন থেকে, একদম শুদ্ধভাবে কেউ মুখ দিয়ে বলে না। রাইট, বলে চোখ দিয়ে। চোখ কাজে আপনার চোখে মারা উচিত। আমি চোখে মারা উচিত ছিল। আমার যেটা জানার বিষয় রাজীব, দেখেন আপনিও ম্যারিড, আমিও ম্যারিড, এবং প্রত্যেকটা ম্যারিড মানুষের কিছু নিয়ম কানুন আছে। যেমন আমি আমার বউয়ের সঙ্গে কখনো ছিনিমিনি খেলিনি, তার বিশ্বাস নিয়ে কোনোদিন আমি ছিনিমিনি খেলিনি। একদম। আমার আজকে প্রায় 16 বছর হয় বিয়ে হয়েছে। 16 বছরে আমি 16 সেকেন্ডের জন্য অন্য কোনো নারীকে আমার জীবনে স্থান দেইনি। একদম স্থান দিছি বস, আপনি সাক্ষী। আপনি তো আমাকে প্রায় 14.5 বছর ধরে চেনেন। দিছি কাউকে না, কাউকে আমি দিইনি। এর মধ্যে কি আমার কাছে অফার আসে নাই? আমার কাছে কি প্রলোভন আসে নাই? আসছে কিন্তু বস। যতবার অফার আসছে, প্রলোভন আসছে, কখনো আমার পা ফসকায় নাই। আমি কখনো অন্য মেয়েদের দিকে তাকাই নাই, কখনো অন্য মেয়েদের নিয়ে আমি ভাবি নাই, কখনো অন্য কোনো মেয়ে আমার ভেতর কোনো ধরনের আলোড়ন তৈরি করতে পারেনি, কখনো আমি অন্য মেয়ের প্রেমের ফাঁদে আমি পড়িনি। আমার দিকে কি মেয়েরা প্রেমের তীর ছড়ে নাই? ছুটছে, কিন্তু আমি সেই তীর নিজের গায়ে বিধাইনি। একই দেশে আমরা থাকি, একই শহরে আমরা থাকি, একই দোকানে চাল আমরা খাই, তাহলে আমার মতো একজন সচ্চরিত্রের ছেলের সঙ্গে, এত একজন ভালো মানুষের সাথে এত কাছে মিশে সবসময় একসঙ্গে ঘুরে আপনি কিভাবে এত খারাপ হলেন যে আপনি আরেকটা মেয়ের সাথে একটি কাণ্ড করতে গিয়ে ধরা খাইছেন, এবং ধরা খাওয়ার পর আপনি পিটানি খাইছেন, এবং পিটানি খাওয়ার পর আপনার বউ আপনার মুখে স্কচটেপ লাগাই দিচ্ছে যাতে ওই মুখ দিয়ে অন্য কোনো মেয়েকে আপনি মিষ্টি কথা বলতে না পারে। প্রথম সমস্যা হচ্ছে আমি আপনার সঙ্গে ঘুরি। এখন আপনি বললেন না যে আপনার দিকে অনেক তীর ছুঁড়ে মারা হয়, এটা খুবই সত্য, এবং এটাও সত্য যে সে তীরগুলো আপনার গায়ে এসে লাগে না। কারণ বস, মেয়েরা মন থেকেই প্রেমের তীরগুলো ছোড়ে, কিন্তু তাদের নিশানা বস একটু এদিক সেদিক হয়ে যায়। আচ্ছা, আপনার পাশে থাকি, সেই তীরগুলো আসে লাগে আমার গায়ে। আচ্ছা, আমার তো কোনো দোষ নাই, আমি তো তীরবিদ্ধ। একটা তীরবিদ্ধ প্রাণী খুব স্বাভাবিকভাবেই যন্ত্রণা কাতর। আমার গায়ে যেহেতু সে প্রেমের তীর লাগে, সেই হিসাবে আমি প্রেমের কাতরতা আক্রান্ত। এটা কি প্রেমের কাতর? আরেকটা ব্যাপার আছে, প্রেমের কাতরতা বলে না, লাম্পটটা বলে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বস, আপনি এরকম ল্যাম্পট কেন, মানে ল্যাম্পপোস্ট কেন? আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার কি একটু মানে এই যে ধরেন আপনার নিজের, ধরেন আমরা কারো কারো ক্ষেত্রে বলি যে তোমার চরিত্র এত ভালো কেন, কারো কারো ক্ষেত্রে বলি যে তোমার চরিত্র এত খারাপ কেন। আপনার ক্ষেত্রে কি বলা হয়? যে তোমার চরিত্র নেই কেন, আপনার মধ্যে চরিত্র ব্যাপারটাই এক্সিস্ট করে না। আপনার কেমন অনুভূতিটা কেমন আপনার? আমি কেন খারাপ এই ব্যাখ্যাটা আমি পরে দিই। আমি বলতেছিলাম যে দুইটা কারণে আমি প্রেমে পড়ি। একটা হচ্ছে আপনার দিকে ছোড়া তীরগুলো এসে আমার গায়ে বিদ্ধ করে, এবং আমি এই কারণেই প্রেমে কাতর হয়ে পড়ি, কারণ সেই তীরগুলোর মাথায় বিষ মাখানো থাকে, সেই বিষটা হচ্ছে প্রেমের বিষ। দ্বিতীয় কারণ বস, আমি খুব পড়ুয়া। যে আমি যে মোটা ফ্রেমে চশমা পরি, এত পাওয়ার, গ্লাসের এত পাওয়ার, কারণ কি? আমি খুব পড়তাম। কি পড়তেন বস? ক্লাস 1-এ পড়েছি, ক্লাস 2-তে পড়েছি, ক্লাস 3-তে পড়েছি,
ক্লাস 10-এ পড়েছি, কি পড়েছি, 11-এ পড়েছি, 12-এ পড়েছি, অনার্সে পড়েছি, মাস্টার্সে পড়েছি। এখন বস মাস্টার্স শেষ হওয়ার পর আমি আর পড়ার মতো প্রেম ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছি না। এখন আমি শুধু প্রেম পড়ি, কারণ আমি খুব পড়ুয়া, খুব পড়তে আমার খুব ভালো লাগে, আমি পড়তে খুব ভালোবাসি। আমাদের শ্রোতাদেরকে জানিয়ে রাখি, রাজীবের সম্প্রতি যে ক্রাইসিসটা হয়েছে সেটা হচ্ছে রাজীব তার এক বান্ধবীকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেছিল, এবং বসুন্ধরা সিটিতে যাবার পর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে দুপুরবেলায় ভাবছে রাজীবের বউ বাসায় ঘুমাচ্ছে, বাচ্চাকে খাইয়ে নিজে হয়তো দুপুরবেলা ঘুম দিচ্ছে, তো রাজীব তার বান্ধবীকে নিয়ে বসুন্ধরা সিটিতে গিয়ে এই দোকান সেই দোকান ঘুরছে। আপনারা বোধহয় লেডিস সেকশনে ঘোরাঘুরি করছিলেন, কোন কোন লেভেলে যেন লেডিস সেকশনটা বস আপনি বলেন। যাই হোক, লেডিস সেকশনে মানে 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 কি যেন কিনতেছিলেন বস? ওই যে ব্লাউজ কিনছিলেন, হ্যাঁ, একটা বৈশাখী রঙের একটা ব্লাউজ। মানে রাজীব ওই মেয়েকে বলছে যে দেখো, পহেলা বৈশাখে আমি তোমাকে শাড়ি ব্লাউজ দেব, কিন্তু আমার কাছে তো টাকা নেই, এই বছর শাড়িটা দিতে পারছি না, কিন্তু ব্লাউজ কিনে দেবো। তো এরকম বলে সে একটা মেয়েকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেছে, এবং তারপর সে ব্লাউজের দোকানে আশেপাশে ঘুরতেছে, ব্লাউজ দরদাম করছে। সেই সময় একই দোকানে কিছুক্ষণ আগেই রাজীবের বউ ছিল, উনিও ব্লাউজ কিনতে হয়তো বা গিয়েছিলেন। এরপর যা হয়, যে কোনো বাঙালি নারীর যেটা করা উচিত তিনি তাই করেছেন, তিনি রুখে দাঁড়িয়েছেন, এবং তিনি প্রথমে রাজীবকে দোকানের মধ্যে খুবই হইচই করেছেন, মেয়েকে একটা থাপ্পড় দিয়েছেন, মেয়েটা একটা নিরীহ মেয়ে, অযথার্থ কারণে থাপ্পড় দিল। তারপর রাজীবের ওপর ভাবি সমস্ত আক্রোশ দিয়ে ঝাঁপিয়ে পড়ে রাজীবকে মেরে হাত পা ভেঙে দিয়েছেন। রাজীবের সারা শরীর ব্যান্ডেজ, এবং সেই ব্যান্ডেজের ছবিটা আমরা ফেসবুকে দিয়েছি, তোমরা চাইলে সেই ব্যান্ডেজের ছবিটা দেখে আসতে পারো, সুন্দর লাগতেছে কিন্তু ছবিটা। আরেকটা কাজ যেটি ভাবি করেছে যে তুমি একজন লেখক, তোমার কাজ হচ্ছে লেখালেখি করা। লেখালেখি করতে তার মুখ লাগে না, কারণ রাজীবের মুখের কথায় রাজীব হচ্ছে মেয়ে ভোলানো এক ধরনের, ছোটবেলায় এক ধরনের সম্প্রদায় বাংলাদেশে ঘুরে বেড়ায়, একটা গ্রুপ বাংলাদেশে ঘুরে বেড়াতো, তারা হচ্ছে ছেলে ভোলানো গ্রুপ। ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে তারা বলতো যে চলো তোমাদেরকে ম্যাজিক দেখাতে নিয়ে যাব, চলো তোমাদেরকে সার্কাস দেখাতে নিয়ে যাবো, এই বলে তারা ছেলেদেরকে নিয়ে, ছেলে ধরা বলা হইতো এদেরকে। রাজীব হচ্ছে মেয়ে ধরা, এবং তার যাবতীয় অস্ত্র হচ্ছে তার মুখে, তার হাসি। একটা রাজীবের মধ্যে একটা অদ্ভুত ইনোসেন্ট একটা হাসি আছে, ঠিক আছে, মানে এই হাসিটা রাজীব ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইউটিউব দেখে দেখে হাসিটা সে রপ্ত করেছে। তারপর এই হাসি দিয়ে এবং কথা দিয়ে মেয়েদেরকে সে পটায়, এবং যে কারণে ভাবি রাজীবের মুখে স্কচ টেপ মেরে দিয়েছে, এবং স্কচ টেপটা নিয়েই রাজীব আজকে শোতে আসছে। আমরা স্কচ টেপ খোলার কারণে রাজীব কথা বলতে পারছে। ভাবি যখন আপনাকে স্কচ টেপ মুখে দেয়, তখন আপনি শেষ কি কথা বলেছিলেন ভাবিকে? শেষ বলছিলাম যে আমি তো তারপরে এখন আমি তো থেকে অনেক হতে পারে, আমি তো অনেক কষ্টে আছি, আমি তো তোমার সঙ্গে থেকে সুখী নই। আপনি কথাটা কমপ্লিট করতে পারেন না, কারণ আমি তো তোমার যন্ত্রণায় অস্থির, আমি তো তোমার নির্যাতনে একাকার, আমি তো তোমার সঙ্গে থাকতে চাই না। অনেক আমি তো দিয়ে অনেক কিছু হতে পারে, আবার এটাও হতে পারে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, এটাও হতে পারে। মানে রাজীব, আপনার সমস্যা কি? আপনি গাছেরও খাবেন, তলারও খাবেন, এটা কি আপনার বিবেকে কখনো দংশন করে না? হ্যাঁ, এটা যদি আপনার গাছ তত্ত্বটা আপনি খুব ভালো দিচ্ছেন। হ্যাঁ, গাছেরও খাই, আমি তলারটা কুড়াই, কিন্তু আমি গাছটা লাগাই, গাছটাতে আমি সার দেই, পানি দেই, আগাছা পরিষ্কার করি। কিন্তু বস, এক ধরনের প্রজাতি আছে যারা মানুষ না, তারা গাছ না লাগায় ফল খায়, ঠিক আছে? কারণ তারা জানে গাছ লাগানোর হ্যাপা অনেক। হ্যাঁ, গাছ লাগানোর অনেক হ্যাপা। গাছ লাগাইলে গাছটাতে পানি দিতে হয়, সার দিতে হয়, বাতাস দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার লাগানো গাছের ফল আমি খাইছি? আপনি কার গাছের লাগানো ফল খাইছেন আমি জানি না, তবে আছে কেউ কেউ আছে গাছ না লাগাই ফল খায়। আমি বলতে চাই না আপনার নাম, আমি একবারও বলছি আপনার কথা না, কিন্তু আপনি যে অসম ইঙ্গিতটা দিচ্ছেন যে আপনি গাছ লাগাইছেন, তলারও কুড়াই, কিন্তু গাছটা আমি লাগাই যত্ন করে। এক চারা গাছ থাকে, সেটা ধীরে ধীরে বড় হয়, একদিন ফল দেয়, ফলটা মাটিতে পড়ে, আমি মাটিতে কুড়ে খাই, গাছে উঠে খাই। কিন্তু তারা কতটা সচ্চরিত্রের, যারা গাছ লাগাইই না কিন্তু ফল ঠিকই খেয়ে যাচ্ছে।
আপনি জাতির বিবেকের কাছে এই প্রশ্ন। আপনি এই কথাগুলো বলেন, আপনি ওই দিকে তাকায় বলেন, আমার দিকে তাকায় কেন? মানে দিক তো 4টা দিক আছে, তাই না? হ্যাঁ, আমার হাত পা ভাঙছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে, ঠিক আছে? আপনি আমার দিকে তাকায় কেন এই কথাগুলো? আচ্ছা, আমি অন্য দিকে তাকায় বলতেছি। অটোমেটিক্যালি আপনার থেকে ঘুরে আসতেছে কেন জানি, আমি বুঝতেছি না। আমি চেষ্টা করতেছি অন্য দিকে ঘুরা। চেয়ারটা ঠিক করে বসে, চেয়ারটা ঠিক করে বসে। আমার হাত পা ভাঙছে, আমি সত্যি খুব ব্যথা নিয়ে আজকে শো করতে, আমি আজকে শো করতে পারতাম না। আমাদের ফেসবুক পেজে যারা তোমরা যাও, আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পারবা যে আমি কি ভয়ঙ্কর ভাবে আহত। কিন্তু আমি আহত কেন? কেন আমি আজকে এরকম নৃশংসতার শিকার? কারণ আমি একজনকে বলেছিলাম, বস মেয়েদেরকে ভালোবাসবেন, খুবই ভালো কথা, একজনকে ভালোবাসুন, একটা মেয়েকেই ভালোবাসুন। ভালোবাসার পবিত্রতা তার বিশ্বস্ততায়, ভালোবাসার পবিত্রতা তার শুদ্ধতায়, ভালোবাসার পবিত্রতা তার আনুগত্যে। একের পর এক মেয়ের সঙ্গে এইভাবে প্রেম করবেন না। এই কথা বলাটাই আমার কাল হলো, এই কথা বলাই আমার অপরাধ। যুগে যুগে সত্যবাদীরা বারবার নির্যাতিত হয়ে এসেছে, পেশি শক্তির কাছে হার মেনেছে। যুগে যুগে যাদের শক্তি আছে তারা সত্যবাদীদের মুখে স্কচ টেপ পড়াতে চেয়েছে। স্কচ টেপ আমার মুখে ছিল, স্কচ টেপ বস। হ্যাঁ, স্কচ টেপ, স্কচ টেপ, স্কচ টেপ, হ্যাঁ, স্কচ টেপ না বস, এটা একটা বস রেডিও। এই রেডিওতে আমি স্কচ টেপ বলবো, পোষায় আপনার? পোষায়? পোষানোর ব্যাপার না রাজি। এখন হয়ে গেছে, এখন তো রেজিস্ট্রেশন অনেক হয়ে গেছে। আগে কিন্তু বেতারের তালিকাভুক্ত শিল্পী, তালিকাভুক্ত শিল্পী মানে বুঝছেন, একজন শিল্পী সে রেডিওতে কথা বলবে, ঠিক আছে, তাকে দিনের পর দিন অডিশন দিতে হতো। অডিশনে পাশ করার পর তাকে তালিকাভুক্ত করা হতো। প্রথমে সে থাকতো গ তালিকাভুক্ত, তারপর ওইখানে ভালো করলে খ তালিকাভুক্ত, তারপর ওইখানে ভালো করলে ক তালিকাভুক্ত। আপনি তো এসব পরীক্ষা দিয়ে রেডিওতে আসেননি। আপনি কিভাবে আসছেন? আপনি আসছেন কারণ এই এবিসি রেডিওর কিছু মেয়েদের সঙ্গে আপনার যোগাযোগ ছিল, তাদেরকে পটায় পটে আপনি সাথে ঢুকে পড়ছেন। কিন্তু তারপর উচ্চারণটা ঠিকভাবে করবেন। আপনি স্কচ টেপটাকে স্কচ টেপ কেন বলছেন? একটা ভুল শব্দ রেডিওতে বলা মানে কি? একটা ভুল শব্দ আপনি আমাকে বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রেডিওতে বললে এই শো কমপক্ষে 1 কোটি মানুষ শুনে। 1 কোটি মানুষ কিন্তু স্কচ টেপকে এখন থেকে স্কচ টেপ বলবে। আপনি সেদিন বলছিলেন এগেনস্ট, এটা আরো খারাপ লাগছে বস। তার এক বলছেন লিপস্টিক, কিন্তু আপনি যে সেদিন বললেন কিনফি আর কিরকেল। কিনফি আর কিরকেল মানে? আপনি বললেন না আমার বাসায় একটা আমার বউ কিনফি কিনে নিয়ে আসছে, কিনফি মানে ভয় আছে। কিনফি কি? পরে বুঝলাম নাইফ। আর বলে কি আমার মেয়ে কিরকেল লাগতে পারে না, কিরকেল লাগতে পারে না, কিরকেল কি বস? পরে বুঝলাম একটা সার্কেল। ভুল উচ্চারণ করেও মানুষের কাছে বুঝতে পারতাম। আমি স্কচ টেপ বললে স্কচ যদি বলি তারপর মানুষ বুঝতে পারতেছে যে জিনিসটা কি। কিন্তু যখন আপনি নাইফকে বলবেন কিনফি আর সার্কেলকে বলবেন কিরকিল, কি জানি বলছিলেন এটাতে বস আমারটা কষ্ট হইলো। মানুষ বুঝে যে লোকটা কি বলার চেষ্টা করলো, মানুষ জানে যে এই লোকটার উচ্চারণ সুবিধা না, মানুষ মেনেই নিচ্ছে সেটা যে সে স্কচ টেপকে স্কচ বলে। কিন্তু কিনফি, হ্যাঁ, কে দিয়ে শুরু? নাইফ কে দিয়ে শুরু, কিন্তু এটা কিনফি না বস, নাইফ। হ্যাঁ, আপনার দোষ না, দোষটা হচ্ছে ইংরেজদের। নাইফ হবে NIFE দিলেই হয়। আগে কে বসানোর দরকারটা ছিল? কে বলছিল? হ্যাঁ, আবার তুই বলছিস সার্কেল, সি দিয়া কোনদিন ইয়ে হয়? ক্যাট বানান কি? সিএটি ক্যাট, সি দিয়ে তো কিরকেলই হওয়ার কথা না। আপনি ঠিক আছেন, আপনি আপনার জায়গায় একদম ঠিক আছেন। আমি বলতেছি না ভুলটা আপনার, ভুলটা ব্রিটিশদের, যারা ইংরেজি ব্যাকরণে এই ভজাগটা পাচ্ছে। আপনি কিনফি আর কিরকেল বলতে থাকেন, কোনো সমস্যা নেই। তবে বস মানুষদেরকে বোঝার মতো করে, আমি বাসায় যাই না খুব মানে ভয় পেয়ে গেছি। আপনি যেই বলছেন আমার বউ বস কিনফি কিনে নিয়ে আসছেন, খুব ভয় ভয় আছি। আমি মনে করছিলাম কিনফি একটা কোন বিষ। আমি গুগলে কিনফি দেখলাম KENFI, পয়জন, দেখে স্যার কিছু পাই না। কিনফি ভাবলাম যে এটা মনে হয় ভয়ঙ্কর কিছু পাই না। পরে অনেকক্ষণ পরে আবিষ্কার করলাম যে নাইফ, নাইফকে আপনি কিনফি বলেন। আর আপনি বস আপনার মুখে আসলে স্কচ টেপ লাগানো দরকার। মানুষ যখন মিথ্যা কথা বলে বস, তখন তো তার চোখের পাতা পিটপিট করে,
সে কথা বলার সময় একটু ফামলিং করে, তার মধ্যে এক ধরনের নার্ভাসনেস কাজ করে, এবং সত্য কথা বলার সময় ফামলিং করে না, এবং আমি একদমই ফামলিং করি না। আপনার একদমই ফামলিং, এটা আমি অবাক হচ্ছি যে আপনি এবং অবলীলায় কি হবে বস, অবলীলায় KNIF কি হয় বলেন? নাইফ। এখন নাইফ। সেই দিন তো আমি রবি ভাই এটা নাইফ। রাজীব, আইডিয়াল স্কুলে কে পড়ছে? আপনি না, আমি আপনি পড়ছেন। নটর ডেমে কে পড়ছে? আপনি না, আমি আপনি পড়ছেন। ঢাকা ইউনিভার্সিটি কে পড়ছেন? আপনি পড়ছেন, আমিও পড়ছি। ওইটা হচ্ছে কিনফি। আপনি আমার চেয়ে বেশি জানেন। আমি আপনার চেয়ে 17 বছর আগে এই পৃথিবীতে আসছি। আপনি আমার চেয়ে বেশি বিশ্ব দেখছেন, বেশি পড়ছেন। আমি শেষে হার মানে না, পায়ে ধরে বাস কিনফি কিরকিল আমি মেনে নিলাম। 17 বছরটা আমি সরি আমি মেনে নিতে পারলাম। আপনার সঙ্গে আমার একটা 16 বছর 10 মাস। না না ফাইজামি করেন বস, আমি আপনার সঙ্গে এক ধরনের এগ্রিমেন্টে আসছিলাম যে রাজীব আমরা রাখেন আপনার এগ্রিমেন্ট না কি না না আজকে সত্য কথা বলার জন্য আপনি যেভাবে আমাকে মারছেন, এটা আমি মারছি না, আপনি মারছেন। আপনি আপনার বউ মারছে। রাজীব দেখেন, এটা মানে সে শুধু মারছে বস। আমি হইলে, আমি যদি আপনার বউ হইতাম বস, আমি গুলি করে খুন করে ফেলতাম, একদম গুলি করে খুন করে ফেলতাম। যে আপনার একবারও খারাপ লাগলো না একটা মেয়ে অন্য একটা মেয়েকে নিয়ে আপনি তাও ব্লাউজ কিনতে আপনি বসুন্ধরা সিটি থেকে একটু বিবেকে বাদ। এই জায়গায় রবি ভাই আমি আপনার কাছে সিরিয়াসলি হার মানতেছি যে সত্যিকার অর্থেই যে মানে প্রেমিকাকে, বউকে লুকিয়ে প্রেমিকাকে ব্লাউজ কিনে দেওয়া, এটা আসলেই একটা অন্যায় কাজ। সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো কাজ করছেন। তার আগে আপনি এদিক দিয়ে আপনি একটা ভালো কাজ করছেন, সেটা হচ্ছে আপনি আপনার প্রেমিকাকে ব্লাউজ কিনে দেননি। আপনি যেটা করছেন, আপনার বউয়ের ব্লাউজ চুরি করে প্রেমিকাকে গিফট করছেন। এই ভালোবাসা, এই মহান পবিত্র ভালোবাসা, যে ব্যক্তি তার নিজের বউয়ের ব্লাউজ চুরি করে প্রেমিকাকে গিফট করতে পারে, তার মতো মহান প্রেমিক। হে রবি, সত্যি তুমি মহান। নয়ন সমীকে তুমি নাই, হৃদয়ের মাঝখানে নিয়েছো যে ঠাই। রবি ভাই, আমি সত্যি এই জায়গায় আমি আপনার কাছে দুইটা ভণ্ডামি করেছেন। একটা হচ্ছে আপনি আপনার বউকে ঠকাইছেন। চুরিটা করলেন কে? মানে ভাই টের পানি এখনো যে তার একটা লাল ব্লাউজ নাই? রাজীব, আজে বাজে কথা প্লিজ বলবেন না। মানে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি দুইটা অন্যায় করছেন। চুরিটা কি রাতে করছেন না দিনে করছেন? দিনে করছেন। তোর কোনো সমস্যা আছে? আমি যখন হ্যাঁ রাইট, কোনো সমস্যা? কিন্তু আমার বউয়ের ব্লাউজ আমি চুরি করছি, বুক খোলা। কোনো সমস্যা? আমি তো মানতেইছি, আমি একটা দোকানে গিয়ে কিনে দিচ্ছি, আর আপনি সেখানে দোকানে গিয়ে কিনে দেন আমার এই যে বউয়ের এই পয়েন্টে রাজীব, আমি এই বউয়ের না রাজীব, আমি এই পয়েন্টে আসতে একটা হচ্ছে যে আপনি আপনার বউয়ের সাথে এক ধরনের দুর্নীতি করছেন, তাকে তার একটা বিশ্বাসভঙ্গতা বেদনা তাকে দিচ্ছেন। আরেকটা হচ্ছে যে বাচ্চা মেয়েটিকে নিয়ে আপনি বসুন্ধরা সিটিতে গেছেন, তার সাথেও তো আপনি এক ধরনের প্রতারণা করছেন। আপনি তাকে পয়লা বৈশাখে শাড়ি কিনে দেওয়ার নামে যে নাটকটা সাজাইলেন যে আমি এই বছর ব্লাউজ কিনবো, আগামী বছর শাড়ি কিনবো, এটাও তো তার সাথে এক ধরনের প্রতারণা। আপনি তো প্রেমটাও ঠিক মতো করতেছেন না। সেটা তো আমি স্বীকার করে নিলাম যে আমি মানে হে পৃথিবীর সমস্ত শ্রোতিগণ যারা তোমরা আমাদের এই শো শোনো, আমি আসিফ এন্দাজ রবি হতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমরা যারা আমাকে ভালোবাসো, আজকে থেকে আমাকে ভালোবাসা বাদ দাও। যে তোমরা যারা আমাকে ইনবক্স করো, আজকে থেকে আমাকে ইনবক্স করা বাদ দাও, তোমরা আসিফ এন্দাজ রবির কাছে যাও। হে আমার প্রিয় শ্রোতৃগণ, আমি আসিফ এন্দাজ রবি সেই প্রেমিক যে তার নিজের বউয়ের ব্লাউজ চুরি করে তার প্রেমিকাকে গিফট করে। হে আমার প্রিয় শ্রোতা, প্রিয় মহিলা শ্রোতাগণ, প্রমিলা শ্রোতাগণ, আমাকে কেউ ইনবক্স করো না। আমাকে ইনবক্স কেন করবো না? এই কারণে যে আমি ফেসবুকে কোনো মেয়ের প্রোফাইল ছবিতে তাকাই না। আমি সবসময় ছেলেদের ছবির দিকে তাকাই। হ্যাঁ, ছেলেদের ছবি। আমি সবসময় একটা কালো পর্দা নিয়ে থাকি। যখনই আমার ওয়ালে কোনো মেয়ের ছবি চলে আসে, আমি সাথে সাথে এই কালো পর্দা দিয়ে ল্যাপটপের স্ক্রিনটা ঢেকে রাখি। ঠিক আছে? আমি কোনো মেয়ের ইনবক্সে ঢুকি না। আজ পর্যন্ত একটা মেয়ে বলতে পারবে না যে তার ইনবক্স সিন করছে। আমার চরিত্র বস কনক্রিটের মতো শক্ত, আমার চরিত্র দুধের মতো শক্ত, মানে দুধের মতো সাদা। ঠিক আছে? আমার চরিত্র অসম্ভব পবিত্র চরিত্র। আমার জাস্ট একটা কৌতূহল বস, যখন আপনার প্রথম রিয়াকশন কি হয় যখন আপনি বইয়ের হাতে ধরা খান? মানে তখন কেমন লাগে একজন বিবাহিত পুরুষ হিসেবে বইয়ের হাতে ধরা খাওয়ার অনুভূতিটা কি? আমি না রবি খুব ভালো ছেলে ছিলাম, আসলে সত্যিকার খুব ভালো ছেলে ছিলাম, সত্যি বলি আপনাকে।
আমি প্রথম প্রেম করি ক্লাস 7-এ নিতু নামের একটা মেয়ের সঙ্গে। কার সাথে? নিতু। এর আগে অন্য একটা মেয়ের নাম বলছেন, যাই হোক, কাছে ক্লাস 7 প্রেম। নিতু। আমাদের রংপুরে একটা বিল আছে, চিকলির বিল, যেটা আমাদের কাছে সমুদ্রের মতো। নিতু আর আমি সেখানে ডেট করতাম। একদিন গেলাম, ক্লাস 7-এই ডেট করা শুরু করছেন? হ্যাঁ, ক্লাস 7-এ। একদিন গেলাম, গিয়ে দেখলাম চিকলির বিলে, তখন ছিল শীতকাল, চিকলির বিলে পানি কম থাকে, কিন্তু গিয়ে দেখলাম চিকলির বিলে পানি হঠাৎ করে চারিদিকে কানায় কানায় পূর্ণ। কেন? কারণ আমার প্রেয়সী নিতু সেদিন আমার অপেক্ষায় থাকার সময় হু হু করে কেঁদেছে। তার কান্না দিয়ে চিকলির বিলের পানি কানায় কানায় ভরে গেছে। আমি নিতুকে গিয়ে বললাম, নিতু, নিতু তুমি কাঁদছো কেন? নিতু, আমার জন্য কাঁদছো? আমি তো মাত্র 5 মিনিট দেরি করে এসেছি নিতু। 5 মিনিট এসে চিকলির বিল ভরে ফেলছে? 5 মিনিটেই। নিতু, তুমি আমাকে এত ভালোবাসো, 5 মিনিট দেরি করে এসেছি জন্য তুমি এত এত কেঁদেছো? নিতু কাঁদতে কাঁদতে বললো, হ্যাঁ আমি কাঁদতেছি অন্য কারণে। কি কারণে কাঁদতেছো? নিতু আমাকে তুই করে বলতো, আমি তুমি করে বলতাম। আমাকে বলে, আমি বাংলায় খুবই খারাপ পরীক্ষা দিচ্ছি, আজকে বাংলা পরীক্ষা ছিল, খুবই খারাপ পরীক্ষা দিচ্ছি, আমি বাংলায় ফেল করবো এবং আমার বাসায় মারবে। একজন প্রেমিক তার প্রেমিকা বাংলায় ফেল করছে, একজন প্রেমিক প্রেমিকার জন্য কি করতে পারে? কি করতে পারে বলেন রবি ভাই? আমি সেই প্রেমিক নিতুকে কথা দিয়েছিলাম, না নিতু, কালকে আমার ইংরেজি পরীক্ষা আছে, কালকে আমি ইংরেজিতে ফেল করব, তাও তুমি নিতু কেঁদো না। আমি কালকে ইংরেজিতে ফেল করবো কথা দিয়ে যাচ্ছি নিতু। আমি তো খুব ব্রাইট স্টুডেন্ট ছিলাম, আপনি জানেন, পড়ু, আমি ছোটবেলা থেকে খুব পড়ি। আপনি তো কালীনারায়ণ বৃত্তিটা পাইছিলেন, তাই না? আপনার নামেই বৃত্তি প্রচলন করা হয়। আমি পরের দিন সত্যি সত্যি ইংরেজিতে ইচ্ছা করে কোন প্রশ্নের উত্তর দিয়ে আসিনি। তারপর কি হয়েছে জানেন রবি ভাই? খুবই মর্মান্তিক কাহিনী। রেজাল্ট বের হলো, নিতু ঠিকই পাশ করলো, আমি ফেল করে গেলাম। আমি ক্লাস 7-এই থাকলাম, নিতু ক্লাস 8-এ উঠতো। কিন্তু নিতু আমাকে তুই করে বলতো, পয়েন্ট ইট ইওর অনার, নিতু আমাকে তুই করে বলতো। তার তুই করে বলার অধিকার আরো বেশি করে জন্মালো, কারণ নিতু ক্লাস 8-এ পড়ে, আমি ক্লাস 7-এ পড়ি। নিতু বলে, তুই আমার ছোট ভাই। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে না। তার চেয়েও বড় কষ্ট নিতু আমাকে কি দিয়েছে জানেন? কি? ক্লাস 8-এর একটা ছেলের সঙ্গে সে প্রেম শুরু করেছে। এই নিতুর জন্য আমি এত কিছু ত্যাগ করেছি, ইংরেজিতে ফেল করেছি স্বেচ্ছায়, সেই নিতু আমাকে ছেড়ে গেছে। আমি আর ভালো থাকতে চাই না, আমি নষ্ট হয়ে যাব। আমি পৃথিবীর নষ্টতম ছেলে হতে চাই, আমি পৃথিবীর নষ্টতম মানুষ হতে চাই। আমি আর ফোন দাও এই নষ্ট ছেলের সঙ্গে যারা নষ্টামি করতে, আমি আর ভালো 581926 এই নম্বরে। রাজীব, এই জায়গাটা এসে না আমার চোখে পানি এসে গেল। পৃথিবীর যত বিখ্যাত ক্রিমিনাল আছে, লাইক জ্যাক দি রিপার, এই টাইপের যত বিখ্যাত ক্রিমিনাল আছে, তাদের লাইফ হিস্ট্রি ঘেটে দেখা গেছে যে তাদের মধ্যে মানে ক্রাইম জিনিসটা ঢুকছে শৈশবের কোনো খারাপ স্মৃতি থেকে। হয়তো বাবা মার বিচ্ছেদ, হয়তো বা বাবা তাকে ছোটবেলায় পিটাতো, হয়তো বা মা কিছু অপরাধ ছিল, এই কারণে তারা ছোটবেলা থেকে তাদের এক ধরনের মানসিক পীড়নের কারণে তারা ক্রিমিনাল হয়ে গেছে। আপনি যে এই শহরের সবচেয়ে বড় খেলা বালক, আজকে প্রমাণ পেলাম। কারণ ক্লাস 7-এ সেই অতি শৈশবে আপনার কোমল হৃদয়ে, মেয়েটার নাম কি বললেন বস? নিতু আপনাকে ফেল করিয়ে এক ক্লাস উপরে উঠে একজনের সাথে প্রেম করেছে। এখান থেকে আপনি ক্রিমিনাল হয়েছেন। এই জন্য কবি বলেছেন, সবসময় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। রাজীব হাসানকে তোমরা ঘৃণা করো না, রাজীব হাসানকে তোমরা ভালোবাসো। ফোন দাও, রাজীব হাসানকে ভালোবেসে তোমরা SMS করো 2221 এই নম্বরে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। তবে তার আগে তোমাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি, রাজীব খুব বড় ক্রাইসিসে আসে। রাজীব আরেকটা মেয়ের আছে, এটা আমি আছে বলছি। রাজীব আরেকটা মেয়ের সঙ্গে ওই, আমার উচ্চারণ খারাপ, কিন্তু আপনি যে দাবি করছেন আমার উচ্চারণ ভালো, এটা আপনার, আমি আসে বললে সমস্যা নাই, আছে, কিন্তু আপনি যখন আছে। তো রাজীব যে অন্য একটা মেয়ের সঙ্গে বসুন্ধরা দিতে ধরা খাইছে এবং ভাবি সেটা দেখছে। এখন ভাবিকে ঠান্ডা করা প্রয়োজন, ভাবিকে ম্যানেজ করার জন্য রাজীব কি বলবে, তোমাদের মাথায় যদি খুব সুন্দর আইডিয়া থাকে কি বললে রাজীব ভাবিকে ম্যানেজ করবে, তার বউকে ম্যানেজ করবে, তাহলে তোমরা সেই আইডিয়াটি পাঠাও 2221 এই নম্বরে। প্রথমে লিখে ABC বেন্টোস, একটা স্পেস দাও, সেই আইডিয়াটি লিখো, আর একটা স্পেস দিয়ে তোমার নামটি লিখো এবং পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। তোমাদের সেই সব আইডিয়া নিয়ে আলোচনা করবো, কারণ যেভাবেই হোক রাজীব তো আমাদের পর কেউ না, রাজীব তো আমাদের আপন। ছেলেটা না হয় ছোটবেলায় একটা দুর্ঘটনার কারণে আজকে একটা নষ্ট ছেলেতে পরিণত হয়েছে, তা বলে তো রাজীবকে আমরা ফেলে দিতে পারি না। তাকে তো সুস্থ করতে হবে, তাকে তো রিহ্যাবিলিটেট করতে হবে, তাকে তো মেরে ফেলা যাবে না, তাকে তো জেলে ঢোকানো যাবে না। রাজীব
বাস আপনি এই ব্রেকে চাইলে এখন গিয়ে ব্লাউজ কিনে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। ছোট্ট একটা বিরতি নিচে, বিরতি পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। রাজীব, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনার উপর আমার যত রাগ ক্ষোভ ছিল সব তো মারছেন, মেরেই আমার হাত পা ভাঙছেন। সত্য কথা কেউ সহ্য করতে পারে না, কিন্তু আমি সত্য বলেই যাব। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সর্বজন। না রাজীব, আমরা আপনার উপর রাগ নেই। শৈশবে আপনি যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় যে কোনো মানুষ আপনার চাইতে আরো বড় ধুরন্ধর হওয়ার কথা ছিল, তা আপনি তো অল্প ধুরন্ধরই আছেন। আসলে আমাদের সবার উচিত হচ্ছে আমাদের ছোটবেলাটাকে স্মরণীয় করে রাখা, এবং আমাদের উচিত হচ্ছে শিশুদের প্রতি সদয় হওয়া, শিশুদের প্রতি ভালো আচরণ করা, এবং শিশুদের সামনে এমন কোনো কাজ না করা যাতে শিশুরা খারাপ কিছু শেখে। কারণ একটা মানুষ ক্রিমিনাল হবে না আসিফ এন্তাজ রবির মতো ভালো মানুষ হবে, সে রাজীব হাসান হবে না আসিফ এন্তাজ রবি হবে, সে বদমাইশ হবে না রবির মতো মেধাবী হবে। এটা ডিপেন্ড করে তার শৈশবের ওপর। শৈশব ভালো যার, ভবিষ্যৎ আসিফ এন্তাজ রবির মতো তার। শৈশব খারাপ যার, ভবিষ্যৎ রাজীব হাসানের মতো কুৎসিত তার। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। হ্যাঁ, অবশ্যই। আপনি আজকে কালো গেঞ্জি টি শার্ট পরে এসেছেন, খুবই সুন্দর দেখাচ্ছে ভাই। কালো প্যান্টও পরে এসেছেন, খুবই অদ্ভুত। কালো গেঞ্জির সঙ্গে কালো প্যান্ট, নাইস। কাকতালি ভাবে আমাদের হেডফোনটা কালো, মানে সব মিলাই খুবই। মাইক্রোফোনও কালো, খুবই। আপনি নিজেও কালো। আমি নিজেও কালো। আপনার মনটাও কালো। মনটা, হ্যাঁ, মনটা হয়তো এখনো পুরোপুরি কালো হয়নি, ধূসর কালো হয়ে যাবে। না বস, কালো ছিল, এখন ওই মানে বেশি কালো পড়তে পড়তে ওটা এখন অন্য কালারের দিকে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আপনি এরকম কালোময় হয়ে আছেন কেন, এবং আপনি একটা কালো ব্যাজ ধারণ করছেন। আমি দেখলাম যে আপনি যে শোক দিবসে মানুষ ধারণ করে কোন শোকের প্রতীক হিসেবে, আপনি কালো ব্যাজ পরেছেন। আজকে কি আপনার বিশেষ কোনো দিন কিনা? অবশ্যই আজকে বিশেষতম দিন বস, এটা। কিন্তু আপনি এরকম শোকের দিন? এটা অবশ্যই শোকের দিন বস, এটা আমরা অফ এয়ার আলোচনা করি, অন এয়ারে না। আমরা অন এয়ারই বলি। একটু বলেন না প্লিজ, আমার খুবই কালো টি শার্ট, কালো প্যান্ট, কালো ব্যাজ। কালো ব্যাজ। আজকে আমার অ্যানিভার্সারি। সেকেন্ড অ্যানিভার্সারি। বুঝলাম না বিষয়টা, মানে প্যাচ লিখে যাচ্ছে বস। আমি এমনিতে অঙ্কে দুর্বল, জীবনের হিসাবে আমি খুবই দুর্বল। আজ থেকে 2 বছর আগে। 2 বছর আগে? আপনি একটু 16 বছর। এটা তো বউ। আচ্ছা, এটা হচ্ছে গার্লফ্রেন্ড। আচ্ছা, বুঝেন না। আজ থেকে 2 বছর আগে এই দিনে আমার সাথে জর্জিয়া পরিচয় হয়েছিল ফেসবুক। আচ্ছা, আজকে সেই বিশেষ দিন। সেই বিশেষ দিন উপলক্ষে আমি সবকিছু কালো করেছি। এই অসাধারণ মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছে এবং আমি অসম্ভব আনন্দিত আজকের দিনটির কথা ভেবে। কিন্তু আপনার আজকে আপনি বাস, মানে এই মেয়েটার সঙ্গে পরিচয় না হলে আমার জীবনটা হয়তো অন্যরকম। কিন্তু কালো আমি আর্য হতাম না। কিন্তু কালো কেন? আপনি আজকে হলুদ পরে আসতে পারবেন। হলুদ হচ্ছে উৎসাহ করবেন না, ঠিক আছে? জর্জিয়া ইস্যু শুনতেছে। ও যদি আমরা আসিফ এন্তাজ রবির ছবি, তুলে আমি ছবিটা ফেসবুকে পোস্ট করতেছি। এই কালো বস বাই চান্স হয়ে গেছে। বাই চান্স হয়ে গেছে। এটা তো জর্জিয়া মোটেও না। আমি তো প্রায়, আমার কালো রং আমার প্রিয়, ঠিক আছে? কালো রং আমার প্রিয় হয় বস। না, কিসের হয়? আমি বস মেয়েরা খুব পজিটিভ। না, মেয়েরা পজিটিভ তো আপনার ব্যাপার হয়। জর্জিয়ার রাগ সম্পর্কে আপনার ধারণা নাই। আমি প্রেমিকার বউয়ের সঙ্গে পার্থক্য কি জানেন? কি? একটাই পার্থক্য, প্রেমিকার কখনো বাজার করতে বলেন, এছাড়া সব মিল আছে, সেম টু সেম, একদম। আপনি কি পরিমাণ শোকের মধ্যে আছেন সেটা আমি জানি রবি ভাই, এবং আমার সমবেদনা আপনার প্রতি থাকলো। আমি জানি আপনি খুবই কষ্টের মধ্যে আছেন এবং এই কষ্টগুলো আপনি ভুলে থাকতে চান, কিন্তু এই বিশেষ দিনগুলো আপনার সেই কষ্টকে খুঁচিয়ে তোলে। আপনার কাছে মনে হয় ইস। আচ্ছা, তারিখ কত জাহিদ? মোটেও না 21 তারিখে না 20 তারিখে ছিল। যাই হোক, আমি আপনার ডেট বলবো না, এটা আমাদের পার্সোনাল বিষয়, কিন্তু মোটেও বিষয়। আপনাকে একটা আমি গল্প বলি বস। আপনি আগে আমার গল্প শুনেন। না, এই গল্পটা শুনেন বস। এই গল্প আপনি আশা হারাবেন না, আশা হারানো পাপ। আগে তো রোমান ক্যালেন্ডার ছিল, এখন হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। একটু জ্ঞানের কথা বলি, কারণ জ্ঞানের কথাও আমাদের শ্রোতাদের জানা জরুরি। আগে ছিল রোমান ক্যালেন্ডার, তারপর হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডারটার নাম কারণ হচ্ছে গ্রেগর নামের একজন পোপ ক্যালেন্ডার, রোমান ক্যালেন্ডার সংস্করণ করছে, কারণ ওই ক্যালেন্ডার কিছু সমস্যা ছিল। ওই ক্যালেন্ডারটা সৌরবর্ষটাকে ঠিক মতো মাপতে পারতো না। এই ধরেন
4 কি 5 মিনিটের এদিক ওদিক সমস্যা ছিল। এটা হয়তো মনে হতে পারে 4-5 মিনিটের এদিক ওদিক সমস্যা কি, কিন্তু যখন 1-2 হাজার বছর পার হয়ে যাবে তখন এই 4 মিনিটটা 1000 দিয়ে যখন গুণ করবে তখন এটা অনেকগুলো দিনে পরিণত হয়। রাইট। যার ফলে রোমান ক্যালেন্ডারে যখন ডিসেম্বরে শীত হওয়ার কথা, যেহেতু ওই 4 মিনিটের গড়বড় ছিল, তখন তাহলে ডিসেম্বরে গরম। যখন ধরেন সেপ্টেম্বরে অটাম হওয়ার কথা, তখন হচ্ছে রেনি সিজন। তখন এই সমস্যাটা একজন ধরতে পারলো যে আগের রোমান ক্যালেন্ডারে একটা প্রবলেম আছে, যে 4 মিনিটটা ওই 4 মিনিটটা ঠিক মতো কাউন্ট করতে পারে নাই। এই কারণে এই সমস্যার সমাধান করা হয়েছে, এবং তখন ঠিক মতো ক্যালেন্ডারটাকে ঠিক মতো ইতিহাসের পথে নিয়ে আসার জন্য পৃথিবীর ইতিহাস থেকে 19টা দিন মুছে ফেলা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আমি এক্স্যাক্টলি তারিখটা আমি বলতে পারবো না, তবে একটা নির্দিষ্ট দেশ থেকে একটা মানে 19 দিন, এই তারিখটা নাই, 19টা দিন মুছে ফেলা গেছে রবি ভাই। আপনি চাইলে অনায়াসে 20 এপ্রিলকে মুছে ফেলতে পারবেন, আপনি চাইলে 21 এপ্রিলকে মুছে ফেলতে পারবেন রবি ভাই। আপনি হতাশ হবেন না। ভুল মানুষ করে, ভুল করাটা সমস্যা না। আপনি আমার যে কি বিশাল ফাপড়ে ফেলতেছেন। আমি আপনাকে বলি, আমি যে সাপের খামারে গেলাম না, সাপের খামারে যা অনুভূতি পেয়েছে, আমি তো প্রথমে বুঝি নাই যে সব ফোঁস করতেছে। আমার প্রথমে কি মনে হয়েছে জানেন? মনে হয়েছে যে আপনার প্রেমিকার কথা, কারণ জর্জিয়া হচ্ছে এরকম রাগী, ও যখন রেগে যায় বা সিরিয়াসলি এরকম সাউন্ড করে, তুই কোথায়, তুমি গ্লোরিয়া জিন্সে, একদম এইভাবে করে। আমার কাছে আমি সাপের খামারে, কোন সাপ? এটা হচ্ছে কিং কোবরা। এটা প্রেমিকাকে সাপের সঙ্গে তুলনা করলে কিং কোবরার সঙ্গে জর্জিয়ার মেজাজ হচ্ছে এইরকম। এখন আপনি যে ফাইলিমিটা করতেছে, ও যদি কোনো কারণে ধরতে না পারে, এই যে আমি ব্রেকে বেরোবো ফোন দিয়ে, এটা সুখের দিন, এটা তোমার জন্য সুখের দিন, এটা তোমার আমার জীবন না টানা হয়ে যাবে বস। আপনি আপাত মস্তক কালো, কালো ব্যাস। আমি কালো বস, আমি কালো না বস, আমি নরমাল প্যান্ট। আচ্ছা, আপনি ছবি দিয়ে পোস্ট করে দিন, ঠিক আছে? মানে এইটা আমি আজকের দিনের কথা মাথায় রেখে বস কালো টি শার্টটা পরি নাই, ঠিক আছে? এমনি বস না, আপনি এতগুলি প্রেম করেন, ঠিক আছে, আমি একটা প্রেম করি, এইটাকে একটু শান্তিপ্রিয়, একটু শান্ত ভাবে করতে দেয়। সরি বস, ভুলে গেছি। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন, দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসিবারে তেমরে অবসর। রবীন্দ্রনাথ বলছিলেন না বস? রবীন্দ্রনাথ বলছিলেন। তো জর্জিয়ার সাথে আমার আপু, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি শোর শুনছেন, হয়তো নাও শুনতে পারেন, আমি জানি শোর শোনার সম্ভাবনা বেশি। আসিফ এন্দাজ রবি আজকে কালো জামা পরে আসে নাই, আসিফ এন্দাজ রবি আজকে হলুদ জামা পরে এসেছে, কারণ হলুদ হচ্ছে উৎসবের প্রতীক। রাইট। আসিফ এন্দাজ রবি আজকে হলুদ প্যান্ট পরে এসেছে, কারণ হলুদ হচ্ছে উৎসবের প্রতীক। আসিফ এন্দাজ রবি আজকে আপনার দিয়ে গিফট করা 251টা টাইয়ের মধ্যে বেছে বেছে হলুদ টাইটা পরে এসেছে, রাইট, কারণ হলুদ হচ্ছে উৎসবের প্রতীক। আর কিছু বলতে হবে না বস? আর কিছু? থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। মানে না বস, এই বয়সে এসে না প্যারা খেতে আর ভালো লাগে না বস। আমি বুঝি বস, আপনার কষ্টটা আপনি বুঝেন না বস। আমার কষ্ট যদি আপনি না বুঝেন, আপনার কষ্ট যদি আমি না বুঝি, তাহলে বুঝবে কে? জর্জিয়া বুঝবে জীবনে না, আপনার বউ বুঝবে জীবনে না, আমার বউ বুঝবে। আই হোপ এই শো আমার বউ শুনতেছে না, শুনলে বস অন্য দিক থেকে প্যারা, অনেক কি যে একটা জটিল ত্রিকোণমিতিক জীবন, ঠিক আছে? না, আজকের অ্যানিভার্সারির কথা না বললে এদিকে এ খেপে যাবে, বললে ও খেপে। মানে আমি কি এই জীবন চেয়েছিলাম রাজীব? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? ওই যে লেদ মেশিন আছেন, লেদ মেশিন চাকতি ঘুরাইলে দেখবেন এক পাশ থেকে একটা প্রেসার দেওয়ার জন্য আসে, আরেক পাশ থেকে একটা প্রেসার দেওয়ার জন্য আসে। চাকতি যতই ঘোরে না, প্রেসার মাঝখানে জিনিসটা ধরার জন্য। আপনি লেদ মেশিনের মাঝখানে। এক্স্যাক্টলি আমার জীবন, আমার এটা নিজেকে আর মানুষ মনে হয় না, নিজেকে একটা স্যান্ডউইচের কাবাব মনে হয়। পুরো এই সাইড থেকে এই সাইড থেকে কিভাবে সম্ভব বস? আমি ভাবছিলাম কি জানেন, জর্জিয়া তো অনেক দূরে থাকে, আমি একটা লোকাল প্রেম কিছু একটা উপকার কিন্তু বস হয়েছে, একটা উপকার হয়েছে। আপনার হাইট দুই দিকে চাপ দেওয়ার কারণে আপনার হাইট একটু বেড়ে গেছে। রাইট। আপনি চিরদিন আক্ষেপ করছেন আপনার হাইট কম, আজকে আপনার কমপক্ষে 2 থেকে 2.5 ইঞ্চি হাইট বেড়ে গেছে। জাস্ট দুই পাশে চাপ দেওয়ার কারণে বেড়ে গেছে। এইটা কিন্তু এই পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। ফিরে আসার পর আমরা শোনাবো
আমাদের সিসিটিভি ক্যামেরায় আবারও রবি এবং রাজীবের দুইটা ক্লিপ ধরা পড়ছে। সেই ক্লিপটা আমরা শোনাবো, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। রাজীব, আমি এখন প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি ব্রেকের পর আমাকে যে প্রশ্নটা করেন সেই প্রশ্নটা আমি করতে চাই আপনাকে। রবি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি মোটেও ভালো নাই রাজীব, কারণ আপনার এই ফাঁদে আমি খুব সহজে পা দিচ্ছি। ব্রেকে আমরা গেলাম, ব্রেকটা আমাদের খুব ভালো কাটে, আমরা খুব চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা ব্রেকটা কাটাই। কিন্তু আপনি আজকে ছুটে অন্যদিকে চলে গেলেন, কোথায় গেলেন বুঝলাম না। এবং আমরা 8 মিনিটের ব্রেক ছিলাম। 8 মিনিটের ব্রেকে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আপনি আগে একটা কালো ব্যাজ ধারণ করেছিলেন, ইন্টারেস্টিংলি আপনার কালো ব্যাজ এখন 2টা। খুব ইন্টারেস্টিং। মানে কি এমন ঘটলো এই 8 মিনিটের মধ্যে যে আপনি ডানিয়ে তো একটা কালো ব্যাজ পড়তেছেন, বামিয়ে তো একটা কালো ব্যাজ পড়তেছেন, 2টা কেন কালো ব্যাজ? আমার উপর দেওয়া কাল বৈশাখী ঝড়। আচ্ছা, এই জন্য কাল ব্যাজ। কাল ব্যাজ, ঠিক আছে। কাল বৈশাখী বলে একদম, মানে একদম আপনি যখনই কালোর প্রসঙ্গটা বলছেন প্রথমে আমাকে ছবি দাও। আমি প্রথমে খুঁজতেছিলাম যে পুরানো কোনো ছবি আছে কিনা। পুরোনো সব ছবি তো পাঠাইছি, পরে বাধ্য একটা সেলফি তুলে পাঠাইলাম। তারপর কালো বসছে কেন, কালো কেন, কালো বসছো কেন, কেন, এমন সব বেসিক প্রশ্ন যেটার উত্তর নাই। মানে যেটা হয়, আমি যখন শোতে আসি বস, তখন আমি কি পরে আসি না, আমি জামা কাপড়, আপনি জানেন আমি জামা কাপড়ের ব্যাপারে খুবই উদাসীন। আমি একদিন খুব আপত্তিকর অবস্থায় চলে এসেছিলাম, আপনার খেয়াল আছে হয়তো, গামছা পরে চলে আসছি। মানে আমি শাওয়ার নিয়ে টাওয়েলটা জড়ায় আমি আর প্যান্ট পরার কথা খেয়াল নাই, তাড়াহুড়া করে টাওয়েল পরে চলে আসছি। ভাগ্যি সেটা একটা রেডিও, এই জন্য ইজ্জতটা সেই যাত্রা রক্ষা পাইছে। আজকেও তো আমি হাতের কাছে যা পাই আমি ওইটা গায়ে দিয়ে চলে আসি। আমি একদিন এমনও দিন গেছে, আমি মিতুর একটা ফতুয়া পরে আমি বাড়ি চলে গেছি, রাস্তায় নামার প্রতি সবাই আমার দিকে তাকায় গেছে। ব্যাপার কি, পরে খেয়াল হলো যে আমি মিতুর ফতুয়া পরে চলে আসছি। আমি হাতের কাছে যা পাই। শাড়ি কোনোদিন পরেন নাই ভুল করে? না, শাড়ি পরাটা না খুবই ঝামেলার বিষয়, খুবই ঝামেলার বিষয়। মানে ওটা অনেক। কিন্তু রবি, আমার যতদূর মনে পড়ে, এবং আমরা তো অলমোস্ট প্রায় প্রত্যেক শোতে আমরা ছবি তুলেছি, আমরা অনেক ছবি পোস্ট করেছি, আমাদের সেই ছবিগুলো আমাদের ফেসবুক পেজে পাওয়া যাবে। আপনি কোনোদিনও কালো জামা পরে আসেন না, এবং আমি ভাবতাম যে আপনি কালো রংটা হয়তো, আমার হাতে গোনা 4-5টা ড্রেস আছে, তার মধ্যে 3টা ড্রেসের রঙই কালো, ঠিক আছে। এবং আমি প্রায় এইসব বলে না, আমাদের ফেসবুক পেজে আমাদের শ্রোতারা যাক, গিয়ে দেখুক যে কতদিন আপনি আমাদের সাথে কালো ড্রেস পরে এসেছেন। আপনি কি বিশেষ দিনের জন্যই কালো ড্রেস বেছে নেন? এটা একটা আমার জন্য একটা আনন্দের দিন। আজকে আমার জন্য একটা ছোটখাটো ঈদ। আমার ফোনটা নেই। আজকে হচ্ছে একলাবতীর জন্মদিন, কালকে একলাবতীর বাংলা পরীক্ষা। তো কালকে যাতে একলাবতী পরীক্ষায় ফেল করে, এই জন্য। হ্যালো একলাবতী, তুমি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি। কেমন আছো? বাংলা পরীক্ষা না? কি পরীক্ষা তোমার? বাস 101 এক্সাম। কি তুমি ক্লাস কি পরীক্ষা, মানে বুঝলাম না ব্যাপারটা কি? বাস 101 এক্সাম। দুপুরে একবার বললাম না? বাস 101 এক্সাম মানে এটা কি টায়ার কিছু বাস্ট করতে হয়, এরকম কিছু? না, এরকম কিছু না। তখন আধা ঘন্টা পর আমাকে বিরক্ত করার কথা। আমি আজকে একলাবতী আমাকে বলছে কালকে আমার পরীক্ষা আছে, খুব সিরিয়াসলি আমি সকালে ফোন দিছি। এবং সকালে ফোন দিছি কেন, কারণ আমার রাশিফলে লেখা ছিল যে প্রিয়জনের কণ্ঠস্বর শুনে দিন শুরু করা শুভ। এই জন্য আমি শোনো কি হয়েছে, প্রিয়জনের কণ্ঠস্বর শুনে দিন শুরু করা শুভ। সে আমাকে ফোন দিছে 2টায়। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি প্রিয়জনের সিরিয়াল এই যে চলতেছিল সকাল 8টা থেকে, আমার কাছে এসে থামছে 2টায়। বুঝছো তো? এটা একদম সত্যি। একলা তোমাকে একটা কথা বলি, রাজীবকে তুমি কতদিন ধরে চেনো? 4 বছর। 4 বছর রাজীবকে চেনার জন্য যথেষ্ট সময় না। রাজীব সবার আগে আজকে সকালে যাকে ফোন দিছে তার নামটা আমি নাইবা বললাম, শুনলে তুমি খুবই কষ্ট পাবা। এবং দুপুর 2টা পর্যন্ত যে তুমি সিরিয়াল পাইছো এটা তো বিশাল ব্যাপার। না শোনো, আমি তোমার সম্পর্কে শুরুর আগ পর্যন্ত কি সে ফোনই করতেছিল? হ্যাঁ, প্রোগ্রাম শুরুর আগ পর্যন্ত সে ফোনই করতেছিল। এবং তোমার সম্পর্কে মানে আমি একলা এটা বলতে চাই না, কারণ কালকে তোমার পরীক্ষা, আমি চাই না তুমি মানসিকভাবে আপসেট হয়ে যাও। মানে রাজীব কি বলছে জানো? না, জানি না। রাজীব বলছে যে মানুষের শরীরে ফোড়া হয়। হ্যাঁ,
হাতে ফোড়া হয়, পায়ে ফোড়া হয়, পেটে ফোড়া হয়, বুকে ফোড়া হয়, কপালে ফোড়া হয়, ঠিক আছে? তো এইসব ফোড়ার সুবিধাটা কি? মানে ফোড়া তো একটা অসুবিধা, ওটা ব্যথা করে, ওটা কেটে ফেলে দিতে হয়। কিন্তু কিছু কিছু ফোড়া হয় পিঠে, একদম শির দ্বারায়, যেখানে হাতের আঙ্গুল পৌঁছায় না, শুধু যন্ত্রণাটা আছে। বস একলাবুটি এরকম একটা ফোড়া, পারলে আমার একটু বাঁচান, সিরিয়াসলি। মানে আমি আরো অনেক কথা বলছি, যেহেতু কালকে তোমার বাস্ট 1 পরীক্ষা, আমি তোমাকে আজকে বাস্ট করে দিতে চাই না। একলাবতী তোমার সম্পর্কে রাজীব এমন সব কথা বলে, আমি অনিয়ারে বলার যোগ্য না। একলাবতী গুলো তুমি ঠিকঠাক ভাবে বোঝোনি। কি বুঝিনি? মানে এই কথাটার গভীরতা তুমি বোঝোনি। কিরকম বলো তো? এই যে এমন একটা ফোড়া যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু কখনো কিন্তু ভোলাও যায় না। রাইট। তোমাকে রাজীব একটা স্থায়ী যন্ত্রণা হিসেবে দেখে। স্থায়ী যন্ত্রণা না, ঠিক স্থায়ী অনুভূতি। ও, স্থায়ী অনুভূতি। আচ্ছা, তুমি সুন্দর সুন্দর জিনিসগুলোকে এরকম বাজে ভাবে ব্যাখ্যা করো কেন? কিছু কিছু মানুষ আছে যাদের গভীরতাটাই খুব কম। টিউবওয়েল 2 ধরনের হয়, একটা হচ্ছে নলকূপ আর একটা হচ্ছে ডিপ টিউবওয়েল। রয়েছে নলকূপ, ঠিক আছে, যাতে শব্দ পানি বের হয় না, মানে ক্যাঁ শব্দ কাটে কিন্তু পানি বের হয় না। আর আমি হচ্ছে গভীর নলকূপ। কে তুমি? হ্যাঁ। তোমার গভীরতা তো, আচ্ছা তোমাকে আমি বসুন্ধরা সিটি পর্যন্ত, আমি তোমাকে বলি, তোমাকে আমি সবার শেষে ফোন দিছি, এটা খুবই সত্য, কিন্তু এইটা তোমাকে বুঝতে হবে, একটা সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা সবার শেষে বক্তব্য দেয়। একটা সভায় সবচেয়ে আলো করে থাকা মানুষটা সবার শেষেই মঞ্চে ওঠে, ঠিক আছে? এর আগে থাকে প্রধান অতিথি, বিশেষ অতিথি। ততক্ষণে দর্শক সারি অর্ধেক ফাঁকা হয়েছে। এক্স্যাক্টলি। কিছু কিছু ক্ষেত্রে না, আমরা ছোটবেলায় যখন ফুটবল খেলতাম মাঠে, ঠিক আছে, আমাদেরকে বলা হয়তো দুধ ভাত, ঠিক আছে, ধরো খেলা 90 মিনিটে, আমাদেরকে 89 মিনিটে নামাই দেওয়া হইতো। পাড়া সব বাচ্চা বাচ্চা ছেলে নেমে, ওরা গোল দিলেও হিসাবে আসবে না, না দিলে আমরা ধরো মাঠের এই প্রান্ত থেকে প্রান্ত দৌড়ায় দিয়ে একবার আচার টাচার খেয়ে তারপর খুশি মনে বাসায় ফিরতাম যে ফুটবল খেলছি বড় ভাইদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আমারও হতো। ছোটবেলায় দুধ ভাত হইতো, আমার কাজিনরা খেলতো, আমাকে নিত না, তো দুধ ভাত যখন নিত তো গোল টোল দিত, আমি জানতাম আমি দুধ ভাত, আমি বাসায় এসে বলতাম আমি একটা পাস দিছি, আমি এমন একটা বল করছি, একটু হলেই ফুটবল খেলতা। হ্যাঁ, কথা ঘুরাবেন না রাজীব, কথাটা শেষ করতে দেন। একলাবতী, রাজীব তোমাকে একদম দুধ ভাত হিসেবে ট্রিট করে, কারণ সে দুধে ভাতে থাকতে চায়, প্রত্যেকটা মানুষই ভালো থাকতে চায়। তোমার এটা বুঝতে হবে রবি ভাই। না, আমি সেটা বোঝার চেষ্টা করতে চাই। সে বোঝার চেষ্টা করার লাভ নাই, আপনি হচ্ছেন নলকূপ, পানি বের হবে না, বুঝছেন? বুঝতে হলে গভীরতা দরকার, ঠিক আছে? আচ্ছা একলাবতী, শোনো, আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখছি। হ্যাঁ বলো। এবং তুমি জানো যে মানে আমি তোমাকে নিয়ে অজস্র কবিতা লিখছি। এই পর্যন্ত বাংলা সাহিত্যে যত কবিতা লেখা হয়েছে এবং তার মধ্যে সবচেয়ে রোমান্টিক কবিতাগুলো সবই আমার। কিন্তু নেহাত সময় করে, হ্যাঁ বিভিন্ন নামে আমি লিখছি। কখনো সুনীল গঙ্গোপাধ্যায়, কখনো সুনীল জয় গোস্বামী, অনেক ছদ্মনামে, শক্তি চট্টোপাধ্যায়, অনেক ছদ্মনামে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ভাই জানো মজার ব্যাপার কি? আমি তখন ছোট, যখন রাজীব ভাইয়ের সঙ্গে আমার ফার্স্ট পরিচয় হয়, ক্লাস 9-এ পড়ি, সে আমার এসব কবিতা পাঠায়, বুঝছো? লাইক ওই যে টেলিফোন আসার কথা, সেই টেলিফোন আসে না, সে বলে সে লিখছে। তখন আমার পড়াশোনার গণ্ডিও খুব লিমিটেড। আমি অবাক হয়ে ভাবি একটা মানুষ এত সুন্দর লিখে কিভাবে। আচ্ছা, আমি তোমাকে আরেকটা কবিতা পাঠিয়েছিলাম, তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল একটা কবিতায়। এই কবিতাটা কেমন ছিল? এইটা তো অনেক সুন্দর একটা কবিতা ছিল, আমি বেশ কয়েকবার আবৃত্তি করেছি। তোমার মনে আছে কবিতাটা? মনে আছে? অসমাপ্ত একটা বাক্যে ইতস্তত দাঁড়িয়েছিলাম আমি, ঠিক একটা সেমিকোলনের পাশে। আচ্ছা যাই হোক, 2টা লাইন তুমি মনে করতে পারছো। এইটা কিন্তু আমারই লেখা, এটা আমি ছদ্মনামে লিখি নাই, এটা আমি স্বনামেই লিখছি। এটা আমারই লেখা। এবং আমি তোমাকে এখন একটা কবিতা পড়ে শোনাতে চাই, সেটা আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামে লিখেছি। এবং আমি আগে বলে নেই, তুমি তো জানোই যে আমি কাক কণ্ঠ নিয়ে জন্মেছি। যদিও আমি তোমার কাছে পদ্মকুমার, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি আসলে কাক এবং কাকের মতো চোখ, দুইটাই তোমার আছে। কাক চক্ষু আমার, এটাও ঠিক। কাকের চোখই সম্ভবত সবচেয়ে গভীর এবং সুন্দর চোখ।
তো এই কবিতাটা আমি আমার সেই কাক কণ্ঠ নিয়ে আমি পড়ছি। এটা রবি ভাই পড়লে খুবই ভালো হতো। রবি ভাই খুবই অসাধারণ আবৃত্তি করে। রবি ভাই আবৃত্তিকার না, রবি ভাইকে আমি মাঝে মাঝে বলি আবৃত্তি মাইক্রোবাস। আপনাকে আবৃত্তিকার বলে অপমান করা হয়, আপনি আবৃত্তি মাইক্রোবাস, আপনি আবৃত্তি ট্রাক। তো আমি শুধু তোমার জন্যই পড়ছি। তোমার কাছে তো বিচ্ছিরি ভাবে বলার ভালোভাবে বলার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি খুব খারাপ ভাবেও বলি, তুমি আমি জানি তুমি মুগ্ধ হয়ে শুনবে। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো। তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি? এতটুকুই। একলাবতী, এই কবিতার উত্তরটা কি তুমি দেবে? আমার খুব শুনতে। কবিতার উত্তরের আগে নীল অপরাজিতা কয়েকদিন আগে কবিতা ফেসবুকে দিয়েছে। নীল অপরাজিতা কে? আমরা একটু পরে নীল অপরাজিতার সঙ্গে কথা বলবো। এখন আমি জানতে চাই, সবাই জানতে চায়, কবিতা তুমি নীলাপুকে পাঠিয়েছো না নীলাপু তোমাকে পাঠিয়েছে? ও ভালো কথা। পরশু আমি নীল রাজীব একসঙ্গে চারুলতায় ছিলাম। তোমার যদি ভাইবার থাকে বা হোয়াটসঅ্যাপ থাকে, আমি তোমাকে ছবিটা পাঠাতে চাই। ওই ছবিটা তোমার একটু দেখা দরকার, কারণ আমি সচরাচর দেখি না যে রাজীবকে কোনো মেয়ে এত তীব্রভাবে ই করে। মানে ওই ছবিটা তোমার দেখা দরকার একলাবতী। কেন, ওখানে কি হয়েছে? দেখো, তুমি তো আমার কোনো মুখের কথা বিশ্বাস করছো না। করবে কি হবে? ক্লাস 9 থেকে তুমি এই বাটপাটটার সঙ্গে আছো। আমার কথা আমি বিশ্বাস করতে বলি না, কিন্তু ছবি নিজস্ব একটা কথা আছে, ভাষা আছে, এবং ওই ছবিটা দেখলে ওইটা যেহেতু আরেকটা মেয়ের ছবি, তুমি আরেকজন নারী হয়ে সেই ছবির পুরো ভাষাটা, ওটা আমি দেখেও পুরোটা বুঝতে পারিনি যতটা তুমি দেখে বুঝতে পারবে। তোমার এত গভীর ছবি। হ্যাঁ, আমি তোমাকে ফেসবুকে পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, না আমি এখনই পাঠাচ্ছি। আমি বলি আমি এখনই পাঠাবো। লাইনে থাকতে একটা তুমি ফেসবুকে আছো। হ্যাঁ, আপনি পাঠাতে আমি ওকে বলি। একলাবতীটা খুবই সত্য যে রাজীব হাসান অনেককেই ভালোবাসে। একদম এটা আমাদের এই শোটা কিন্তু রেকর্ড হয় এবং এই শোটা ডাউনলোড আপলোড করে ওয়েবসাইটে দেওয়া থাকে। মানে এটা হচ্ছে এখানে কিছু বলা মানে সেটা রেকর্ড থেকে যাওয়া। এই রেকর্ডটা কখনো মুছবে না। আমি অন দ্য রেকর্ড সজ্ঞানের স্বেচ্ছায় বলছি যে রাজীব হাসান অনেককেই ভালোবাসে। কণাকে ভালোবাসে, তমাকে ভালোবাসে। তা বলেন না বসা কয়েকটা নাম মেয়েদের নাম মনে থাকে? হ্যাঁ, রাকা। হ্যাঁ বলো, তুমি কয়েকটা বলো প্লিজ। হেল্প। মিতু। মিতু, হ্যাঁ হইতে পারে কোনো। আমি মিতু, হ্যাঁ খুব ভালো দিকে আছো। আর মনে নাই তো, এত কিছু মনে রাখা। হ্যাঁ, ডট 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 টু দি পাওয়ার ইনফিনিটি। অনেক মেয়েকে ভালোবাসে রাজীব হাসান, অনেক মেয়েকে ভালোবাসে। কিন্তু একলাবতী, পদ্মকুমার শুধু একজনকেই ভালোবাসে। স্বেচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা অনুপ্রাণিত প্রভাবিত না হইয়া আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে পদ্মকুমার শুধুমাত্র একলাবতীকে ভালোবাসে। ঠিক আছে? এখন তুমি রাজীব হাসানকে বেছে নিবে নাকি পদ্মকুমারকে বেছে নিবে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আমি তোমাকে পদ্মকুমার ডাকি। দ্যাটস অল ইওর অনার। এখন ধরো কেউ তোমাকে পদ্ম সুকুমার ডাকলো, তখন কি তুমি এই মর্মে ঘোষণা দিবা পদ্ম সুকুমার শুধু তাকেই ভালো? একদম খুব খুব যৌক্তিক একটা রাস্তায় আমরা কিন্তু চলে এসেছি। আমাকে পদ্ম নিয়ে ডাকার অধিকার একমাত্র শুধু তোমার আছে। পদ্মর সঙ্গে পদ্ম চৌধুরী, পদ্ম হক, পদ্ম আবুল, পদ্ম কুদ্দুস, পদ্ম যুক্ত করে কিছু বলার অধিকার আর কারোর নাই। ঠিক আছে? আমাকে পদ্ম বলার অধিকার শুধুমাত্র তোমার আছে। বাকি পৃথিবীর কাছে আমি রাজীব, বাকি পৃথিবীর কাছে আমি রবি ভাই। পদ্ম ফুলের বাকি সমর্থক গুলো কি কি ছিল? এবং পদ্ম ফুল একসময় এগুলি খুবই মুখস্থ করতাম, ওই যে সমর্থক শব্দগুলা। এখন আমার তো বয়স হয়ে গেছে। সুনীল কেন 108টা নীল, আমি আর মনে রাখতে পারি। সুনীল কেন 108টা নীলপদ্মের কথা লিখেছিল জানো? কারণ 101টা নীলপদ্ম না হলে দুর্গাপূজা হয় না। 101টা নীলপদ্ম না হলে দেবীর মন জয় করা যায় না। 101 না 108। আমি হচ্ছি সেই পদ্ম, আমি হচ্ছি সেই নীল পদ্ম, এবং আমি এক পদ্ম হয়ে জন্মেছি। আমি আরো 107 বার পদ্ম হয়ে জন্মাতে চাই। যখন আমার সংখ্যা হবে 108টা নীল পদ্ম,
যখন আমি 108তম নীলপদ্ম হব, সেদিন আমি নিজেকে একলাবতীর যোগ্য মনে করব। সেদিন আমি একলাবতীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলবো, হ্যাঁ আমি 108 জন্ম পরে তোমার কাছে এসেছি। তোমার জন্য আমি একটা গান বাজাতে চাই, তোমাকে ডেডিকেটেড। এটা আমার 27তম, মোস্ট প্রবাবলি 27তম জন্ম। আমি আরো হিসাব করো আর কতবার আমি জন্ম। আমি তোমার জন্য একটা গান বাজাতে চাই, সেটা হচ্ছে এ তুমি কেমন তুমি। চোখের তারায় আয়না ধরো, চোখের তারায় আয়না ধরো। আমি জানি না এই গানটা বাজবে কিনা, কারণ প্রবলেমটা হচ্ছে কি আমাদের সব গানই থাকে, একদম আমাদের ভল্টে হাজার হাজার গান আছে, কিন্তু যখন আমরা যে গানটা বাজাতে চাই, তুমি দয়া করে কয়েকদিন একসাথে আমরা দুজন শুনি, বুঝছো? তাই? হ্যাঁ, দুজনেরই বেশ। আর রাজীব ভাই খুব ভালো গান গাইতে পারে। রাজীব ভাই তুমি গাও না কেন? এটা একটা ভালো কথা। রাজীব আসলেই ভালো গান গায়। আমি রাজীবের গান শোনার অভিজ্ঞতা আমারও হয়েছে। রাজীব একটা গান গান না, একলাবতীর কারণে আপনার একটা গান গাওয়া উচিত। হ্যাঁ, তুমি গাও না কেন? তুমি তো অনেক সুন্দর গাও। না, অবশ্যই ভালো ভালো গান গাই, কিন্তু আমি শুধু তোমার জন্য গান গাই, আমি বাকিদের জন্য গান গাই না। ঠিক আছে, আমি তোমাকে ডেডিকেটেড করছি এই গানটি। তোমার আমার খুব প্রিয় গান। এবং আমরা 25 তারিখ একসঙ্গে ফুলার রোডে বসবো পাশাপাশি। আমাদের সঙ্গে একটা ল্যাপটপ থাকবে, আমরা একটা সিনেমা দেখবো, একটাই হেডফোন থাকবে, হেডফোনের একটা তোমার কানে আর রাজীব ভাইয়ের হেডফোন 50-50 শেয়ার। তার ল্যাপটপ আমার হেডফোন 50-50 শেয়ার। আমরা দেখবো দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স। দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স মানে হচ্ছে দুর্ভাগ্যটা হচ্ছে আমাদের, মানে সমস্যাটা হচ্ছে আমাদের ভাগ্যে। দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স, আমাদের ভাগ্য ঠিক করে দিয়েছে আমরা ভুল সময়ে জন্মাবো, ভুল সময়ে আমাদের দেখা হবে এবং ভুল সময়ে আমরা ভালোবাসবো, ভুল সময়ে আমরা ভালোবাসবো। একলাবতী তোমার জন্য এই গান, শুধু একলাবতীর জন্য। তোমার ভাইবার বা হোয়াটসঅ্যাপ নাই কেন বলো তো? আমার সবই আছে। সবই আছে? তাহলে মানে আমি চাচ্ছি, আমি তোমাকে নাম্বারটা তাহলে আমি রাজীবের কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে আমি তোমাকে। আচ্ছা ভালো কথা, তুমি আমাকে যেদিন ওই যে কোন জানি একটা ডিরেক্টরের এজেন্ট হয়ে ফোন দিছো না? কিসের? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তোমার ফোন নাম্বার না? না না, ওইটা আমার ফোন নাম্বার না, ওইটা আমার ফোন নাম্বার না। আমি জাহিদের কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে তোমাকে ওই নীল অপরাজিতার সাথে রাজীবের সেই আলোচিত ছবিটি আমি। রাজীব ভাই, রবি ভাই আমাকে অসাধারণ একটা নিজের ছবি পাঠাইছে, বুঝছো? তাই? রবি ভাইয়ের চোখ তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আগে কখনো খেয়াল করিনি। একদম গরুর মতো চোখ, এটা স্বীকার করতেই হবে। একলাবতী, তোমার কি তাই মনে হয় যে আমার চোখ গরুর? আমি জানি রাজীবের মতো সুন্দর চোখ আমার না। আমার চোখে একটু চালসের সমস্যা আছে। আমার চোখ সকাল দুপুর সন্ধ্যা সবসময় চোখ লাল হয়ে থাকে। না, আমার চোখের নিচে। রাজীব ভাইয়ের চোখের সমস্যা হচ্ছে, তোমার চোখ হচ্ছে সূর্যোদয়ের মতো, আর রাজীব ভাইয়ের চোখ হচ্ছে বর্ষাকালের মতো। বর্ষাকালের মতো, ঠিক আছে। হ্যাঁ, অবিরাম ঝরে যায় আমার চোখ। কখনো ঝরে না, মেঘ হয়েই থাকে। কোনদিন ঝরতে দেখি। আমি একলাবতী তোমাকে একটা কথা বলি, কুমিরের অশ্রু বলে একটা কথা আছে। রাজীবের চোখ হচ্ছে কুমিরের চোখের মতো। কুমিরকে দেখতে মনে হয় সে কাঁদছে, আসলে ব্যাপারটা কিন্তু অন্যরকম। যাই হোক, আমরা ওই গানটা শুনি। সেই গানটা তুমি তো বললে না যে তুমি রাগ করবে কিনা, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি। এই প্রশ্নটার উত্তর অন্তত দিয়ে যাও। আমি তোমাকে জীবনে যত প্রশ্ন করছি তার কয়টার উত্তর তুমি আমাকে দিচ্ছ? আমি তো উত্তর দেওয়ার জন্য জন্মাইনি, আমি প্রশ্ন করার জন্য জন্মাইছি। তুমি ঠিক কি জন্য জন্মাইছো? আমি তো ভালোবাসার জন্য জন্মাইনি। আমি ভালোবাসার জন্য জন্মাইনি, আমি ভালোবাসা নেয়ার জন্য জন্মাইছি। তোমার আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই। সেটাই, আমাকে ভালোবাসতে তোমার আপত্তি আছে? তোমাকে ভালোবাসতে আপত্তি থাকবে কেন? আমার কাউকে ভালোবাসতেই আপত্তি নাই। হ্যাঁ, তাইলে বলো। আমাকে ভালোবাসতে আপত্তি আছে একলাবতী? রবি ভাই, না, আমি তোমার অনেক বড় ভক্ত। তোমাকে ভালোবাসতে আপত্তি থাকবে কেন? গুড। তুমি যদি সপ্তাহে 6 দিন রাজীবকে দাও, 6 দিন না, 6.5 দিন, 7 দিন রাজীবকে দাও, একদম মানে জাস্ট আমাকে সপ্তাহে 1টা মিনিট দিও একলাবতী, 1টা মিনিট প্লিজ। আমি সে 1টা মিনিট বাঁধিয়ে রাখবো। আচ্ছা, তোমাকে আমি 8 ঘন্টা পর আবারও ফোন করতে। রাজীব নার্ভাস হওয়ার কিছু নাই, আমি নির্দিষ্ট। না, আপনি ছবিটা পাঠাবেন। আপনি আমাকে পাঠান, আমি ফরওয়ার্ড করছি। ওকে, তোমার পরীক্ষা খুবই। তোমার হোয়াটসঅ্যাপ ভাইবার আছে? আমি খুবই গরিব
মানুষ, আমার মোবাইলে শুধুমাত্র কল করা যায় এবং কল রিসিভ করা যায়, এমনকি আমাকে টেক্সটও করা যায় না। দাহা একটা মিথ্যা কথা। আজকাল আগে সে জানতো না, বুঝছো, কিভাবে করে ফোন দিয়ে ফেসবুক ইউজ করতে হয়। এখন সে অন মোবাইল থাকে। কার জন্য থাকে সে তো জানে না। একটা নাম আছে যেটা নামের পাশে সবুজ একটা চিহ্ন, দেখতেই ভালো লাগে, শুধু ওটা দেখার জন্য আমি থাকি। একলাবতী ছবিটা চলে গেছে, আমি তোমাকে পাঠাইছি ফেসবুকে। তুমি আমি পাইছি, একটু খোলো না ছবিটা। আমি দেখছি। দেখছো রাজীব ভাই? কেমন দেখাচ্ছে আমাকে? ঘাড়ে সমস্যা, আগে বলো নাই তো, সবসময় কিরকম বাঁকানোই থাকে। নীল অপরাজিতার সাথে ছবিটা। না, আসলে হয়েছে কি, আমার ঘাটটা না, ওই মানে আমার যখন অপারেশন হয়, তুমি এই অপারেশনের দোহাই দিয়ে অপারেশনের সময় হাতের মধ্যে রড ঢোকানো হয়েছে, বুঝছো। এখন রড হচ্ছে লোহা, আর নীল অপরাজিত সেদিন বুদ্ধি করে ব্যাগে একটা চুম্বক নিয়ে আসছিল, যার ফলে ওইদিকে মানে আমি যতই সরার চেষ্টা করতেছিলাম আমি বারবার ওইদিকে সরে যাচ্ছিলাম। জাস্ট আমার হাতের ভিতরে লোহা বসানো, তো এটা আমার কোন দোষ নাই, ঠিক আছে। রোজ ভাই শোনো, রাজীব ভাইয়ের একটা হাত ভেঙে আর একটা হাত তৈরি হয়েছে, বুঝছো, অজুহাত। এক্স্যাক্টলি। এই তো এতক্ষণ পর একটা ভালো কথা বললা। মানে তাকে যদি তুমি বলো তুমি লিখো না কেন আমার হাত ভাঙা, তুমি এমন বিহেভ করো কেন আমার হাত ভাঙা, তুমি এইভাবে বাচ্চা মেয়েগুলোর সঙ্গে এমন করো কেন, তখনও তার হাত ভাঙা। ঠিক আছে, তুমি মেয়েদের কাছে টাকা চাওয়ার নামে বারবার সে ঐশীর সাথে সপ্তাহে 3 দিন দেখা করতে যায়, কি ব্যাপার, মানে যে 20,000 টাকা থেকে সুদ কাউন্ট হয়েছে এটা বলার জন্য, যে আমি টাকাটা দিতে পারবো না, জন্য সে বারবার গুলশানে যায়। একদিন মানে আমরা রাজীবের মধ্যে খুব কথা হচ্ছিল, আমি তাকে বললাম যে আপনার উচিত একলাবতীর সঙ্গে একটু দেখা করা। তো যেটা হইল, সে উত্তরার উদ্দেশ্যে স্টার্ট করলো, তারপর এবং গুলশানে গিয়ে থামলো। এটাই হয় সবসময়, আসলে এইটাই হয়। এবং সে আমার সঙ্গে যখন কথা বলে, ধরো 15 মিনিট কথা বললে তার 14.59 মিনিট সে ঐশীর কথাই বলে। চিন্তা করে দেখো, ঐশী মেয়েটা জানো তুমি, ঐশীর বলে আমি আজকে একটা কথা লিখছি, ঐশী নির্লোভ ভাবে ভালোবাসার একটা ক্ষমতা নিয়ে জন্মাইছে, যেই ক্ষমতা ঈশ্বর সবাইকে দেয় না। ঐশীর মধ্যেই এটা আছে, সে নির্লোভ ভাবে মানুষকে ভালোবাসে। তোমাকে তো দিছে না, আমাকে দেয় নাই। আমি খুবই লোভী। তাই? খুবই লোভী। তুমি আমাকে চেনো না একলাবতী। তুমি আমাকে চেনার জন্য আমাদের তোমার পরীক্ষার হচ্ছে, বিঘ্ন ঘটছে। তুমি আমাকে চেনার জন্য আমরা একটু পর আমাদের সিসিটিভির একটা ফুটেজ বাজিয়ে শোনাবো, সেটা শুনতে পারো। শুনলে আমার চরিত্র সম্পর্কে তোমার একটা ভালো ধারণা হবে, এবং বাকি শ্রোতারা যারা আছে তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা সিসিটিভি সেই ফুটেজ কখন বাজাবো। তবে তার আগে একলাবতীর জন্য, শুধুমাত্র একলাবতীর জন্য এই গান, বাকিরা আপনারা রেডিও অফ করেন। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিম এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। এবং রাজীব এবং রবির মধ্যে পার্থক্য কি? যেমন পার্থক্য উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যে। রাজীব এবং রবির মধ্যে পার্থক্য কি? যেমন পার্থক্য সাদা এবং কালোর মধ্যে। রাজীব এবং রবির মধ্যে পার্থক্য কি? যেমন পার্থক্য ভালো এবং মন্দের মধ্যে। রাজীব এবং রবির মধ্যে পার্থক্য কি? যেমন পার্থক্য আগুন এবং পানির মধ্যে। এটা একটা রেডিও স্টেশন এবিসি। টিভি স্টেশনে কি থাকে? পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানে থাকে সিসি ক্যামেরা। আমাদের এখানে আছে সিসি অডিও ক্যামেরা, সিসি রেকর্ডার আর কি, অডিও ক্যামেরা না, অডিও ক্যামেরা। যেটা হয় যে আমাদের এই অফিসে যা যা ঘটনা ঘটে, ঠিক আছে, সব রেকর্ড হয়ে যায়। তো গত সপ্তাহে আমরা একটা রেকর্ড করা জিনিস বাজিয়ে শুনিয়েছিলাম, ঠিক আছে, আমার এবং আপনার আচরণগত যে পার্থক্য। এই সপ্তাহে আমরা এরকম একটা রেকর্ড করা জিনিস আজকে শ্রোতাদের উদ্দেশ্যে মেলে ধরতে চাই, যেখান থেকে শ্রোতারা নিজেরাই বেছে নেবে এই পৃথিবীতে কে ভালো কে খারাপ। রবি এবং রাজীবের মধ্যে মৌলিক পার্থক্য কোথায়? ঘটনাটা শুরু হয়েছিল এভাবে, এই যে আজকে রাজীব এই যে বসুন্ধরা সিটিতে গিয়ে মাইন মুরগি খেলো, ঠিক আছে, ঘটনাটা শুরু কিভাবে হয়? এই ঘটনার শুরুর দিকে যাব, এবং মানে এই ঘটনার সাথে ওই ঘটনা মিলালে চলবে না, এটা একটা ডিফারেন্ট ঘটনা। এরকম ঘটনা একবার আমাদের এবিসিতে ঘটেছিল। আমাকে একটা মেয়ে বলেছিল যে ভাইয়া সে আমাকে নিয়ে বসুন্ধরা সিটিতে যায়। তো এবিসির সেই অডিও রেকর্ডার যারা আমাদের কর্মীরা, আমাদের চরিত্র কেমন, আমরা কি করি সারাদিন, এটা খোঁজ খবর করার জন্য দিন রাত 24 ঘন্টা মনিটর করে। সেই মনিটর করা
জিনিস থেকে, যে জিনিসটা উইকিলিক্সে প্রকাশিত হয়েছে এবং ওখান থেকে আমরা ডাউনলোড করে, উইকিলিক্স থেকে ডাউনলোড করে আমরা আমাদের শ্রোতাদের জন্য ছেড়ে দিচ্ছি। প্রথমে শোনো রবি পার্টটা। কেমন আছেন রবি ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ ফ্রি আছি, বলো না। ভাইয়া চলেন না একটু বসুন্ধরা সিটিতে যাই, যাবেন? সেটা হয় না সিফাত, কারণ আমি কোনো পরনারীর সাথে বসুন্ধরা সিটি হোক আর রোম সিটি হোক কোথাও আমি যাই না। এমন করেন কেন ভাইয়া? এই রাস্তার একটু ওই পারেই তো। জানেন আমার না একা একা যেতে ভীষণ ভয় করছে। চলেন না ভাইয়া প্লিজ। রাস্তার ওই পারে হোক আর সাত সমুদ্র পারেই হোক, আমি আমার বউ মিতুর সঙ্গে কোনোভাবেই প্রতারণা করতে পারবো না। সাত সমুদ্র 13 নদীর পারে গেলে যে পাপ হবে, রাস্তার ওই পারে গেলেও একই পাপ হবে। এখানে দূরত্বটা আসল কথা নয়, আসল কথা হচ্ছে বিশ্বাস। আমি আমার মিতুর প্রতি দারুণ বিশ্বাসী। আমি কোনোভাবেই তার সঙ্গে প্রতারণা করতে পারবো না। আমি কোনোভাবেই তাকে গোপন করে অন্য একটা মেয়ের সঙ্গে বসুন্ধরা সিটি, রোম সিটি, ভ্যাটিকান সিটি, কোনো সিটি, এমনকি সিটি কর্পোরেশনেও যেতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো সিফাত। ভাই আপনি অন্যদিকে তাকিয়ে কথা বলছেন কেন? তুমি জানো না, আমি নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, অন্য কোনো মেয়ের কথা ভাবি না। এমনকি অন্য কোনো মেয়ে যদি আমার দিকে তাকায়, আমি একদম ঘুরে উল্টো দিকে দৌড় মারি। পরনারীর দিকে আমি একদমই তাকাই না। আমি সবসময় মাটির দিকে তাকিয়ে চলি। তাতে করে আমি অনেক সময় রাস্তাঘাটে উষ্টা খেয়ে পড়ে যাই, আমি আহত হই, আমি ব্যথা পাই। তবুও মেয়েদের দিকে আমি তাকাই না। আমি শুধু আমার বউয়ের দিকে তাকাই। আমার বউ যখন থাকে না, তখন আমি রাস্তাঘাটে যখন চলি, আমার বউয়ের একটা ছবি হাতে নিয়ে চলি। যখনই আমার কাউকে দেখতে ইচ্ছা করে, আমি আমার বউয়ের ছবির দিকে তাকিয়ে তারপর চলি। এই যে তুমি টিনের চশমা দেখছো, এই টিনের চশমাটা কেন? যাতে কোনোভাবেই আমি অন্য কোনো মেয়ের দিকে না তাকাই। সিফাত তুমি আমাকে ক্ষমা করো। এই সুন্দর বিকেলে, এই মনোরম সন্ধ্যায় আমারও ইচ্ছে করে তোমার সঙ্গে বসুন্ধরা সিটিতে যেতে, ওখানে বসে ছোলা বাটুরা খেতে। কিন্তু এই যে অন্যায়, ভীষণ অন্যায়, এই যে প্রতারণা, ভীষণ প্রতারণা, এই প্রতারণা আমি কিভাবে আমার স্ত্রীর সাথে করব? সে না জানুক, ওপরে যিনি আছেন তিনি তো জানছেন। কোনোভাবেই এই প্রতারণা আমার মতো একজন সৎ চরিত্রের ছেলের পক্ষে করা সম্ভব না। আমার চরিত্র কেমন তুমি জানো? আমার চরিত্র হচ্ছে এয়ার ফ্রেশনারের মতো পবিত্র। আমার চরিত্র কেমন তুমি জানো? আমার চরিত্র হচ্ছে সাদা রঙের মতো স্বচ্ছ। আমার চরিত্র কেমন তুমি জানো? আমার চরিত্র হচ্ছে মেলামাইনের বাটির মতো শক্ত। আমার চরিত্র কেমন তুমি জানো? আমার চরিত্র হচ্ছে মিনারেল ওয়াটারের মতো পবিত্র, কোনো ভেজাল তাতে নেই। আমার চরিত্র গরুর মতো একনিষ্ঠ। আমার চরিত্রে কোনো দাগ নেই, কোনো কালিমা নেই। আমি শত প্রলোভনেও কখনো পিছু হটি না। তুমি বলো, রাজীবের সাথে বসুন্ধরা সিটিতে ঘুরে আসো। ও যদিও ব্যস্ত আছে, কিন্তু তারপরেও ওর সমস্যা হওয়ার কথা না। না ভাইয়া, আমি আপনার সাথেই যেতে চাই। সিফাত আমাকে ক্ষমা করো। এই কথা যদি তুমি আজকে থেকে 13 বছর আগে বলতে, সিফাত আমি দৌড়ে চলে যেতাম। কিন্তু ভাইয়া 13 বছর আগে তো আমি শিশু ছিলাম। তুমি শিশু ছিলে, এটা কি আমার অপরাধ? আমি তখন শিশু থাকলেও কোলে করে তোমাকে নিয়ে যেতাম, তবুও যেতাম। কিন্তু আজ, হে সিফাত, বললেই যখন, কেন এত দেরি করে বললে? কেন 13টি বছর আগে আমার জীবনে এলে না? কেন এলে না? কেন এলে না? কেন কেন কেন? উফ ভাই, আপনি যেন কেমন। তুমি রাজীবের কাছে যাও। রাজীবের চরিত্র ঠিক কেমন জানো? রাজীবের চরিত্র নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না। রাজীবের চরিত্র ভালো না খারাপও না, কারণ রাজীবের কোনো চরিত্র নেই। যে জিনিস নেই সেটি ভালো না খারাপ, সেটা আমি কি করে বলবো? মানে সবসময় যে মানুষকে বানায় নিজের সম্পর্কে বলতে হয় তা না। এটা হচ্ছে আপনার সিসি
রেকর্ডারের সিসি ক্যামেরা না সিসি অডিও ক্যামেরা ভাষ্য। এখানে কিন্তু আমার চরিত্র একদম মানে পরিষ্কার ভাবে ফুটে উঠেছে যে একটা মানুষের আসল চরিত্র কিন্তু ধরা পড়ে সিসি ক্যামেরা। চরিত্রতে নোবেল দেওয়ার অবস্থায় থাকলে আপনি নোবেল পেয়েছেন। এখন প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা শুনুন শুনুন রাজীব হাসানের অডিও ক্লিপ। সিফাত, সিফাত, সিফাত তুমি কোথায়? সিফাত, কি হয়েছে? আপনি চোখ বন্ধ করে আছেন কেন? আজকে আমার রাশিফলে কি লিখছে জানো? কি লিখেছে? আজকে আমার রাশিফলে লিখছে দিনের শুরুটা প্রিয়জনের মুখ দেখে করবেন। এজন্য আজকে আমি বাসা থেকে চোখ বন্ধ করে হেঁটে হেঁটে বাসে উঠেছি। চোখ বন্ধ করে বাস থেকে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে নেমেছি। ফার্ম গেটে নেমে চোখ বন্ধ করে হেঁটে হেঁটে কারওয়ান বাজারে এসেছি। না মানুষজন বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। না মানুষজন ডাকার দরকার নেই। এই শোনো শোনো, এই বসুন্ধরা যাওয়ার দরকার নেই। চলো তার চেয়ে আমরা এক কাজ করি, নিচে অফিসের নিচে চলো। অফিসের নিচে একটা সুন্দর গাছ আছে, নয়ন তারা ফুটেছে তোমার খোপায়। আপনি এখান থেকে যাবেন? সিফাত, সিফাত তুমি আমাকে এরকম কেন করো? আপনি কেন সবসময় আমাকে এভাবে বিরক্ত করেন বলেন তো? আপনার চরিত্র এত খারাপ যে বলার মতো না। আচ্ছা আচ্ছা চলো আমরা এক কাজ করি, কোথাও যেতে হবে না, আমরা হোটেলে যাই। কি শয়তান, অসভ্য, লুচ্চা, বদমাইশ, তোর ঘরে মা বোন নেই? মানে সিফাত হোটেল মানে হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, চারুলতা রেস্টুরেন্ট, চারুলতা হোটেল এন্ড রেস্টুরেন্ট, খাবার হোটেল। সিফাত, সিফাত খাবারের হোটেল। রাজীব, আপনার রিটায়ারমেন্টের সময় হয়েছে বস। কেন জানি আপনার টেকনিক গুলো আর কাজে লাগতেছে না। সেই একই আলতা, ঠিক আছে, সেই রাশিফল দেখা, মুখ দেখা প্রিয়জনের, ঠিক আছে, চুরি কেনা, চুরির শব্দের সাথে ঝর্ণার শব্দ মিলিয়ে মেয়েদেরকে দ্রবীভূত করার চেষ্টা করা, মানে কেন কাজ করতেছে না? এই পর্যন্ত পৃথিবীতে কতগুলা গান তৈরি হয়েছে বলে আপনার ধারণা? কয়েক কোটি। কয়েক কোটি। এই কয়েক কোটি গান তৈরি হয়েছে সা রে গা মা পা ধা নি দিয়ে। সা রে গা মা পা ধা নি, সাতটা স্বর দিয়ে যদি কয়েক কোটি গান তৈরি করা যায়, 7টা টেকনিক দিয়ে কয়েক কোটি মেয়ে কেন পটানো যায়? পসিবল। আমি প্রমাণ করছি। কিন্তু রবি ভাই, আমি আজকে বলতে চাই, সত্যিকার অর্থে বলতে চাই, আজকে তো এটা একদম পানির মতো পরিষ্কার, কে ভালো, কার চরিত্র ভালো, ভালো কে ভালো ছেলে, কে লম্পট, কে ইতর। হ্যাঁ রবি ভাই ভালো। তোমরা যারা আমাকে ভালোবাসো, পিতাই ভালোবাসো, তোমরা একটা লম্পটকে ভালোবাসো। তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা একটা দুশ্চরিত্রের একটা মানুষকে ভালোবাসো। তোমরা যারা আমাকে ভালোবাসো, তারা একটা চরিত্রহীন বলতে মানে চরিত্র শূন্য, চরিত্রই নাই, অচরিত্রবাদ। তোমরা আর আমাকে ভালোবাসো না, তোমরা রবি ভাইকে ভালোবাসো। তোমরা আর আমাকে ইনবক্স করো না, তোমরা রবি ভাইকে ইনবক্স করো। তোমরা আর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও না, তোমরা রবি ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। ভালো কথা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো নিয়ে একটা কথা মনে বললো রবি ভাই। রিসেন্টলি একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। পাঠানোর পর কি হয়, ইনবক্স করে ভাই আমি আপনার ফ্যান বা অমুক তমুক, প্লিজ কাইন্ডলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। তো সে মেয়ে লিখছে ফ্রেন্ড রিকোয়েস্ট, ভাই আমি আপনার অমুক ফ্যান, প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, আর কত নিবেন? কত নিবেন মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে কত নিবেনের সম্পর্ক কি? না ভাইয়া প্লিজ বলেন না, আমি স্টুডেন্ট মানুষ, বেশি দিতে পারবো না ভাইয়া, প্লিজ কত নিবেন বলেন না। আমরা এই টাকার প্রশ্ন আসতেছে কেন? ভাইয়া প্লিজ, আমি জানি কোনো সমস্যা নেই, আমি দিতে পারবো। আর আশ্চর্য, পৃথিবীতে আমি কখনোই শুনি নাই কেউ কারো ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড হতে চাই টাকা অফার করে। আপনি আমাকে টাকা অফার করতেছেন কেন? কেন ভাইয়া? রবি ভাই যে বললো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর বললো আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট শুধু এক শর্তে অ্যাকসেপ্ট করতে পারি, যদি তুমি আমাকে 20 টাকা ফ্লেক্সিলোড করো। আমার প্রশ্ন বস, অসুবিধা নাই, ফ্লেক্সিলোড আপনি নিতেই পারেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর বিনিময়ে, অ্যাকসেপ্ট করার বিনিময়ে আপনি ফ্লেক্সিলোড নিতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নাই। 20 টাকা বস, 20 টাকা বস, উপরে ওঠেন বস, উপরে ওঠেন, আর কত নিচে নামবেন? 20 টাকা পার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, 20 টাকা নেন মানে আপনি। এই জন্য আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন নাই? আমি এখনই আমার বিকাশে টাকা ভরা আছে, আমি প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। 20 টাকা রেটেই আছেন? হ্যাঁ 20 টাকা। আমি এখনই আপনাকে বিকাশ করতেছি,
20 টাকা আপনি প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন প্লিজ। আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি আপনাকে টাকাটা বিকাশ করেন। বিকাশ করতেছি সিরিয়াসলি করেন *247# করছেন। একটু সময় তো লাগবে, আপনি তো কিছু বলেন। একটু সময় লাগবে। এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ডাউন আমি আপনাকে পাঠাবো, বাস একটু হয় না, একটু আগাম হয় না, বায়না। কেন পাঠাতে পারতেছেন না জানেন? কারণ আমার কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই। কার? আমার। আপনার বিকাশ নাই? আচ্ছা না, আমি আপনাকে যে গল্পটা বানাচ্ছেন ফ্লেক্সিলোড পাঠাতে, আমি বিকাশ থেকে ফ্লেক্সিলোড পাঠানো যায়, আমি ফ্লেক্সিলোড পাঠাচ্ছি। 20 টাকাই তো, আমি ক্যাশ দিই প্লিজ। রবি, আপনার সঙ্গে আমার অলমোস্ট 11 বছর ধরে আপনার সঙ্গে আমার পরিচয়। আপনি আপনার নাম্বার আমাকে দেন নাই। আপনি অনেক মেয়েকে বলেন নাম্বার দেবো, আপনি আমাকেই নাম্বার দেন নাই। আর আপনি মেয়েদেরকে বলেন হ্যাঁ আমি নাম্বার দিচ্ছি। আপনার সঙ্গে আমার 11 বছর ধরে পরিচয়, আপনি এই ফ্রেন্ড রিকোয়েস্ট আমি এই প্রথমবারের মতো স্যার আমি আমার নাম্বার আপনাকে দিচ্ছি, একটু হোল্ড করেন নাম্বারটা। বস না বস, আমার নাম্বারের এত শখ, একটু রাখেন। আসিফ এন্তাস রবির নাম্বার এই প্রথমবারের মতো অন এয়ার করা হচ্ছে। তোমরা প্লিজ কাগজ কলম হাতে নিয়ে বসে থাকো, আমি এক্ষুনি নাম্বারটি পড়বো। রাজীব আমাকে বাধা দেবেন না, আমি আমার নাম্বার আমি বলবো, আপনার সমস্যা। আপনার নাম্বার আপনাকে পার্সোনালি না, পার্সোনাল আমি সিরিয়াসলি দেবো না বস। আপনি এই যে 20 টাকা পাঠাচ্ছেন 01 দেখি না বস, দেখি না। আমি আপনাকে 30 টাকাই পাঠাবো, আপনি তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। হে ফেসবুক বাসিনী, তোমরা যারা আসিফ এন্দাস রবিকে ইনবক্স করো রিপ্লাই পাও না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও রিপ্লাই পাও না, শুধু একটাই কারণ, আসিফ এন্দাস রবি মানে দেখো এটাকে অন্যভাবে নিও না, মানে বাংলাদেশের মানুষটা একটু মানে টাকার প্রসঙ্গ আসলেই একটা কেমন জানি হয়ে যায়। একজন শিল্পী গান গায়, তার তো একটা জীবিকা আছে। একজন নৃত্যশিল্পী নাচে, তাকে তো জীবন চালাতে হবে। একজন লেখক লেখে। চিন্তা করে আহমেদ মাধুর্যা নামে একজন পাঠাইছে, ভাই আমি আপনাকে 100 টাকা দেবো, আমাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। দেখেন আপনার দর উঠতেছে 20 টাকা। আমরা যা বলি তারা তাই বিশ্বাস করে, যা বলি অবিশ্বাস করার কি আছে এখানে? যা বলি তাই বিশ্বাস করে। আমি টেক্সটটা পড়ে শোনাবো কি? সে আপনার স্ক্রিনশট। রাজীব আমি শ্রোতাদের উদ্দেশ্যে আমার ফেসবুকের পাসওয়ার্ড, ঠিক আছে, মোবাইল নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, ডেবিট কার্ড নাম্বার সব বলে দিচ্ছি। আমার কোনো কিছু গোপন থাকার দরকার নাই। নাম্বারটা বলতে, নাম্বার দিয়ে শুরু। কেন নাম্বার বলতে আপনার এত লাগে কেন? আমি আমার নাম্বার বলবো, আপনার কেন জ্বলে? কেন জ্বলে বলেন? কেন 20 টাকা বস? আমি খবরদার রবি ভাই সম্পর্কে কোনো আজে বাজে মন্তব্য করবো না। রবি ভাই সম্পর্কে একদম, কারণ ভাই আপনি বিশ্বাস করতে, সে তখন স্ক্রিনশট পাঠিয়েছে, লেখা আসিফ এন্দাস রবি, হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করবো, আমাকে 20 টাকা আমি পার অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্টে 20 টাকা দিই। আরেকজন লিখছে যে ভাই আমি 201 টাকা দেবো। অদ্ভুত ব্যাপার না এটা রবি ভাই, মানে এটা তো একজন লেখক, তাকে তো বাঁচতে হবে। হ্যাঁ, সে তো ঘাস খেয়ে চলবে না। আপনি একজন লেখক, আপনার ফেসবুকে আপনি লেখেন, ঠিক আছে, একটা নিলাম হয়ে যাক। এর আগে একজন, তার নাম হচ্ছে আহমেদ মাধুর্য হবে, আহমেদ মাধুর্য, সে আমাকে 100 টাকা দিতে চাইছে। আর এই মুহূর্তে সাদমান সাকিব অরিয়ন, সে দিতে চাইছে 201 টাকা। নিলাম হোক। হ্যাঁ, আমরা দেখতে চাই সর্বোচ্চ কত উঠে যে আমাকে আমার, এবং সিরিয়াসলি সর্বোচ্চ নিলাম যে দিবে সিরিয়াসলি তাকে অ্যাকসেপ্ট করা হবে, তাকে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে। এবং আমরা এই মাত্র আরেকটা মেসেজ পাইলাম, 500 টাকা সাকিব শাহরিয়ার তন্ময়। ওকে, তোমরা পাঠাও সাকিব শাহরিয়ার তন্ময় 501, 502, এবং আমরা বিরতির পর ফিরে আসবো। আবার এদিক দিয়ে মাধুর্য লিখছে 302 টাকা। মাধুর্য 302 টাকায় হবে না, কারণ অলরেডি সাকিব শাহরিয়ার তন্ময় 500 টাকা দিতে চেয়েছে। আপাতত সাকিব শাহরিয়ার তন্ময় শেষ শীর্ষে আছে। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, পচা রাজীব হাসান। আমি এর মধ্যে তোমরা বুঝে গেছো আমি খুবই পচা একটা ছেলে, এবং রবি ভাই খুবই ভালো,
রবি ভাই শুধু ভালো না, রবি ভাইয়ের একটা আমি গল্প বলতে চাই। রবি ভাই ইনফ্যাক্ট এই মুহূর্তে স্টুডিওতে নাই, থাকলে ভালো হতো। রবি ভাইয়ের সামনে গল্পটা বললে খুব ভালো হতো। 2011 বিশ্বকাপে রবি ভাইয়ের খুব শখ হলো তিনি ক্রিকেট খেলা দেখবেন। রবি ভাই হচ্ছে সেই ধরনের খেলা পাগল যিনি ক্রিকেট মাঠে গিয়েও খোঁজেন গোল কখন হবে। এই তো কিছুদিন আগে বাংলাদেশ যখন জিতলো তখন রবি আমাকে টেক্সট পাঠিয়েছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জেতার পর, অভিনন্দন রাজীব আপনাকেও, বাংলাদেশ 3-0 গোলে জয়লাভ করায় আমরা ভীষণ আনন্দিত। মানে রবি ভাইয়ের ধারণা ক্রিকেটও গোলের খেলা। সেই রবি ভাই 2011 বিশ্বকাপে দেখতে গেল বাংলাদেশের খেলা। রবি ভাই যথারীতি খেলা দেখতেছে, উইকেট পড়ছে না, বাংলাদেশ দলের মাথায় হাত, বাংলাদেশ দল বল করে যায় আর 4 খায়, ছক্কা খায়, রানের উপর রান উঠছে, উইকেট পড়ছে না, উইকেট আর পড়ছে না। রবি বিরক্ত হয়ে বললো, না অনেকক্ষণ থেকে একটু চাপছে, ছোটটা একটু যাই বাথরুমে যে একটু ছোটটা করে আসি। কি আশ্চর্য, রবি ভাই যেই বাথরুমে গেল সঙ্গে সঙ্গে 1 উইকেটের পতন, পুরো গ্যালারি গর্জে উঠল। রবি ফিরে এসে দেখলো, কি অবস্থা, আরে উইকেট পড়ছে নাকি, উইকেট পড়ছে নাকি, আরে আশ্চর্য তো। তারপর সে আবার একই, বাংলাদেশ দল বল করে, উইকেট পড়ে না, ব্যাটসম্যানরা মারে আর মারে, মারে আর মারে, মারে আর মারে, বাংলাদেশ দল বল করে আর মার খায়, বল করে আর মার খায়। এরপর রবি বললো, বয়স তো কম হইল না, একটু পরপরই চাপ দিচ্ছে, যাই আরেকবার ইস্যু করে আসি। রবি আরেকবার টয়লেটে গেল। কি আশ্চর্য, রবি ভাই টয়লেটে ঢোকা মাত্রই আরো 1 উইকেটের পতন। ততক্ষণে গ্যালারির সবাই বুঝে গেছে বাংলাদেশ দলের উইকেট পেতে হলে কি করতে হবে। বাংলাদেশ দলের উইকেট ফেলার একমাত্র অস্ত্র হচ্ছে আসিফ এন্তাস রবিকে টয়লেটে থাকতে হবে। পুরো জাতি তখন আসিফ এন্তাস রবিকে অনুরোধ করলো, ভাই দেশের কথা ভাবেন, ভাই দেশের কথা ভাবেন, দলের কথা ভাবেন, ভাই দলের কথা ভাবেন, প্লিজ আজকে আপনি পুরো ম্যাচটা টয়লেটে কাটায় দেন। রবি ভাই কোনো মতে, না টয়লেটে প্রচুর দুর্গন্ধ, আমি থাকতে পারবো না। ভাই প্লিজ, আপনি টয়লেটে গেলে উইকেট পড়তেছে, প্লিজ দেশের কথা ভাবেন ভাই, বিশ্বকাপের খেলা, প্লিজ, বারবার তো বাংলাদেশে বিশ্বকাপ হবে না, আপনি প্লিজ ভাই বাকিটা সময় টয়লেটে কাটান। রবি ভাই কোনো মতেই রাজি না। তারপর সবাই জোর করে চ্যাংদোলা করে রবি ভাইকে টয়লেটে নিয়ে যেয়ে আটকে রেখেছিল এবং সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। এবং সেই ম্যাচটা ছিল ইংল্যান্ডের সঙ্গে চট্টগ্রামে। হ্যাঁ, সেই চট্টগ্রামে বাংলাদেশ দল আজকে এত ভালো খেলছে, পাকিস্তানের সঙ্গে এত ভালো খেলছে। তোমরা তামিমের নাম বলো, তোমরা মাহমুদুল্লাহর নাম বলো, তোমরা মুশফিকের নাম বলো, তোমরা কোচ হাতুরি সিং এর নাম বলো, কিন্তু তোমরা একবার আসিফ এন্তাস রবির নাম জিজ্ঞেস করো না, একবার আসিফ এন্তাস রবির নাম বলো না। আজও বাংলাদেশের খেলা হলে আসিফ এন্তাস রবি পুরোটা সময় টয়লেটে কাটায়। আজও আসিফ এন্তাস রবি বাসায় যখন থাকে, যখন টিভি থেকে বাংলাদেশের খেলা দেখে, সঙ্গে সঙ্গে সে টয়লেটে চলে যায়, বলে মিতু আমাকে টয়লেটে বন্দি করে রাখো, আমি টয়লেটেই সময়টা কাটাবো। আসিফ এন্তাস চলতি পথে যদি খেয়াল করে আজকে বাংলাদেশের খেলা, তখন সে পাবলিক টয়লেট, ভেবে দেখো পাবলিক টয়লেট, যে পাবলিক টয়লেটে কেউ 5 মিনিট টিকতে পারে না দুর্গন্ধে। সেই দুর্গন্ধে আসিফ এন্তাস রবি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। আজও বাংলাদেশের খেলা হলে আসিফ এন্তাস রবি যখন এবিসির স্টুডিওতে থাকে, ঘন্টার পর ঘন্টায় আসিফ এন্তাস রবি টয়লেটে কাটিয়ে দেয়। আজকে বাংলাদেশ দল ভালো খেলছে, এর পুরো কৃতিত্ব আসিফ এন্তাস রবির। আসিফ এন্তাস রবি এত বড় আত্মত্যাগ না করলে কখনোই বাংলাদেশ দল আজকে এই অবস্থায় আসতো না। কিন্তু সবার নাম তো সোনার অক্ষরে লেখা থাকে না, ইতিহাস তো সবার কথা জানে না, নেপথ্যের নায়করা আড়ালেই থেকে যায়। আজ আমি জানিয়ে দিলাম এমন এক নেপথ্য নায়কের কথা, আসিফ এন্তাস রবি। হে রবি, বাংলার ক্রিকেট ইতিহাসে চিরকাল আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হে রবি, আপনি আরো বেশি করে টয়লেটে সময় কাটান, অন্তত যতদিন না আমরা একটা বিশ্বকাপ জিতি। আমি এই গল্পটা কেন বললাম, কারণ আছে। আসিফ এন্তাস রবি বার্সেলোনার ভীষণ ফ্যান, মানে ভয়াবহ রকমের ভক্ত। তিনি বার্সেলোনা সাপোর্ট করেন, কারণ হচ্ছে না নেইমারের জন্য না, বা মেসির জন্য না, সুয়ারেজের জন্য না, একমাত্র কারণ হচ্ছে শাকিরা। হ্যাঁ, তোমরা যারা ফুটবল ফলো করো তোমরা জানো যে শাকিরা হচ্ছে বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকের গার্লফ্রেন্ড, এবং বার্সেলোনার খেলা হলেই জেরার্ড পিক, শাকিরা গ্যালারিতে আসেন, এবং ঠিক শাকিরা গ্যালারিতে থাকেন, তাকে 90 মিনিটের মধ্যে 5-6 সেকেন্ড দেখানো যায়। এই লোভে রবি ভাই বার্সেলোনার প্রত্যেকটা খেলা দেখেন। সেই রবি ভাই আজকেও আমাদের এই যখন এই প্রোগ্রাম চলছে, বার্সেলোনার খেলা চলছে, বার্সেলোনা এখন এই মুহূর্তে পিএসজির সঙ্গে খেলছে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে,
এবং কোনো মতেই গোল হচ্ছে না, একের পর এক মিনিট পার হয়ে যাচ্ছে, গোল হচ্ছে না। তখন আসিফ ইন্তাজ রবি বলল, বস আমার মনে হয় টয়লেটে যেতে হবে, এবং কি আশ্চর্য, আসিফ ইন্তাজ রবি টয়লেটে ঢোকার 30 সেকেন্ডের মাথায় নেইমার গোল করে বসলো। তোমরা যদি বিশ্বাস না করো তোমরা টিভি খুলে দেখো, আসিফ ইন্তাজ রবি টয়লেটে গেছে, সঙ্গে সঙ্গে নেইমার গোল করেছে 14 মিনিটে। বার্সেলোনা এখন 1-0 গোলে এগিয়ে। এবং তোমরা আমাদেরকে ফোন করতে পারো, আমাদের ফোন নাম্বার হচ্ছে 58151926 এই নম্বরে। এবং তোমাদের জানিয়ে রাখি, আমাদের শোটা অনেক রকম পরিবর্তন এসেছে, তোমরা এর মধ্যে খেয়াল করেছো। আমরা শোতে অনেক বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। এর মধ্যে আমাদের একটা ধারাবাহিক নাটক চলছে, এটা হচ্ছে মেগা সিরিয়াল, পৃথিবীর প্রথম অডিও মেগা সিরিয়াল। এই মেগা সিরিয়ালের নাম হচ্ছে সি ক্যামেরা, মানে সি ক্যামেরা। হ্যাঁ, মানে যেহেতু এই তোমরা জানোই যে এই যা কিছু হয় সবই ছিছি ক্যামেরা। তো এই মেগা সিরিয়াল আরো চলবে, প্রতি মঙ্গলবার তোমরা এই মেগা সিরিয়াল শুনতে পারবে। আমরা প্রতি শুক্রবার নতুন রূপে হাজির হব, সেদিন প্রচুর আমরা হইচই করব, বাদ্য বাজনা থাকবে। এবং পাশাপাশি আমরা এই শোতে তোমাদের ইনভলভমেন্ট বাড়াতে চাই। চলতি পথে আমাদের আসলে সবচেয়ে মজার ঘটনাগুলো কিন্তু বানোয়াট হয় না, সবচেয়ে মজার ঘটনাগুলো কিন্তু আমাদের প্রতিদিনকার জীবনেই ঘটে যায়। তোমরা হয়তো রাস্তা দিয়ে হাঁটছো, দেখছো যে এক সবজিওয়ালার সঙ্গে একজন বিক্রেতার, একজন মাছওয়ালার সঙ্গে একজন ক্রেতার খুবই ঝগড়া হচ্ছে, এবং খুবই ইন্টারেস্টিং কোনো ঝগড়া। এরকম আরো অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটতে পারে। হয়তো পার্কে এক প্রেমিক প্রেমিকা খুবই ইন্টারেস্টিং বাক্যলাপ করছে, খুবই ইন্টারেস্টিং ঝগড়া করছে। তোমরা সেগুলো রেকর্ড করে আমাদের পাঠাতে পারো। মনে রাখবে সেগুলো অবশ্যই প্রচারযোগ্য হতে হবে, প্রচারযোগ্য না হলে আমরা কখনোই প্রচার করতে পারবো না। এবং সেই সব অডিও ক্লিপ তোমরা আমাদের পাঠাতে পারো, কিংবা তোমরা তোমাদের মধ্যে কেউ যদি থেকে থাকে খুব সুন্দর করে জোকস বলতে পারো, আসিফ ইন্তাজ রবির মতো খুব সুন্দর ভালো জোকস বলতে পারো, তোমরা আমাদের একটা তোমাদের জন্য বিশেষ একটা হটলাইন আমরা খুলেছি। সেই হটলাইনটির নম্বর আমি বলছি, তোমরা লিখে নাও, নম্বরটি একটু বড়। এই নম্বরে তোমরা যে কোনো ধরনের অডিও ক্লিপ বাজিয়ে শোনাতে বা তোমার জোকস বাজিয়ে শোনাতে পারো, যাদেরটা সুন্দর হবে, মজার হবে, আমরা শোতে সেটা শোনাবো। এবং সবচেয়ে ভালো যাত্রা হবে তাকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করবো। তো আমাদের বিশেষ এই হটলাইনটি হচ্ছে 09613892 আমি হটলাইনটি আবারও বলছি। আমাদের হটলাইনে যেখানে তোমরা কৌতুক বা সুন্দর সুন্দর মজার অডিও ক্লিপ পাঠাতে পারবে, সেটা হচ্ছে 09613892 আচ্ছা, আমি একটু ব্যাপারটা একটু, অনেক ধন্যবাদ আপনাকে। বার্সেলোনা গোল করছে। আচ্ছা, বার্সেলোনা গোল করার ব্যাপারে আমি আসতেছি। তার আগে আমি এই ব্যাপারটি একটু বুঝিয়ে বলি। সেটি হচ্ছে যে আমাদের লাইভ শো চলার সময় শ্রোতারা ফোন দেয় এবং শ্রোতারা অভিযোগ করে যে তারা লাইন পায় না, এবং লাইন পাওয়ার কোনো কারণই নাই। একটা মাত্র লাইন, সেটাতে যদি একসঙ্গে 5 জনও একসঙ্গে ফোন দেয় তাহলে কেউই লাইন পাবে না, সেটাই হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে আমাদের চাইতে সুন্দর করে অনেকেই কথা বলতে পারে, আমাদের চাইতে ভালো ভালো আইডিয়া আমাদের শ্রোতাদের মধ্যে আছে। তো এই প্রথমবারের মতো মেন্টস বাতি জ্বালাও শো তোমাদেরকে একটা সুযোগ দিতে যাচ্ছে। সুযোগটা তোমরা কাজে লাগানোর চেষ্টা করো। এই সুযোগটা তোমরা অন্য কোনো শোতে পাবা না, যেখানে তুমি তোমার ট্যালেন্টটা ট্যালেন্টটা প্রচার করতে পারবে। সেটা কি কাজ করতে হবে? দিন রাত 24 ঘন্টা তোমাদের জন্য একটা নাম্বার খোলা থাকবে, দিন রাত 24 ঘন্টা। এবং এই নাম্বারে তোমরা ফোন দিলে অটোমেটিকলি ফোনটা রিসিভ হবে, এবং তোমরা যা বলবে সেটা 2 মিনিট অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। সো 2 মিনিট ডিউরেশন হচ্ছে 2 মিনিট। তুমি তার মানে এই না যে ফোন দিয়ে আধা ঘন্টা কথা বলতে পারবা। সো আমি যেটা সাজেস্ট করবো তোমাদেরকে, মজার কৌতুক, মজার ঘটনা 2 মিনিটের মধ্যে আমাদের এই নাম্বারে ফোন দিয়ে তোমরা বলো, এবং আমরা পুরো সপ্তাহের এই জিনিসগুলো নিজেরা বাজিয়ে শুনবো। শুনে যেটা হবে, যেগুলো মজার মনে হবে সেগুলো আমরা রেডিও শোতে প্রচার করব। আর যেটা সবচেয়ে বেশি মজার হবে সেই লোককে আমরা ডেকে আমাদের শোতে নিয়ে আসবো, এবং তার জন্য বিশেষ পুরস্কার তো রয়েছে। এবং কে জানে, সে হয়তো একদিন রবির বদলে কিংবা রাজীবের বদলে সেই হয়তো এই শোটা আরজে হবে। কাজেই আমার কথা হচ্ছে মজা করতে হবে। আমাদের এই শোটা মজার কথা বলতে হবে। আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 09613892 09613892 এই নাম্বারে ফোন দিয়ে মজার জোকস কিংবা মজার কোনো ঘটনা, কিন্তু নিয়ম হচ্ছে 2 মিনিট বলে আমাদেরকে রেকর্ড করে পাঠিয়ে দাও। জাস্ট বললে অটোমেটিক রেকর্ড হয়ে যাবে, এই জন্য তোমাদের অন্য কিছু করতে হবে না, খালি এই নাম্বারে ফোন দেবে। এবং এটা শুধু শো চলার সময় না, দিন রাত 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, 24/7 সার্ভিস যেটাকে বলে। ওকে, আমাদের সাথে একটা ফোন আছে, সেই ফোনটা আমরা নিয়ে নিই। হ্যালো, কে বলছিলে?
হ্যালো, আমি জয়া ভাইয়া। জয়া, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না। আর গপ মাইরেন না, আমাকে তো ভুলেই গেছেন। কেন গপ পারবো? তোমার সাথে আসলেই তো অনেকদিন দেখা হয় না। ভুলে যাইনি তোমাকে জয়া, প্রায় তোমার কথা মনে পড়ে। এবং কখন মনে পড়ে জানো জয়া? জানি, রাতের বেলা। না, যখন জানালা দিয়ে বাতাস আসে তখন মনে পড়ে, আবার যখন জানালা দিয়ে বাতাস আসে না তখনও মনে পড়ে। আচ্ছা, তুই তো মনে পড়ে, নাম্বারটা তো দিলেন না। কি আমার নাম্বার? জয়া, আমি এই যে আমরা যে নাম্বারটা বললাম, এই নাম্বারে তুমি আমাদেরকে ফোন দিয়ে মানে ওইখানে তো আমি জোকস বলতে পারবো, আপনার সাথে তো আর কথা বলতে পারবো না। আমার সঙ্গে কথা বলার জন্য তো ফেসবুক রয়েছে। আমি মোবাইল ফোনটা ইউজ করি না। কেন ইউজ করি না আমি বলি, আমার মোবাইল ফোনটা আমার ধারণা রেকর্ড করা হয়। ঠিক আছে? আচ্ছা শুনেন, একটা দুঃখের কথা বলি। হ্যাঁ বলো। আমি তো আগে চিটাং ছিলাম, এই রিসেন্টলি এই মাসে আমি কুমিল্লা শিফট হয়েছি। তো আমি এত কষ্ট পাইছি যে আমার এইখানে আমি এসএমএস লাইনই পাই না। আমি এত পরিমাণ কষ্ট পাইছি, আমি আমার ফ্রেন্ড গুলাকে বলি যে শুধু তোরা শুন কি বলে কি বলে। আমি আজকে আমি ওদেরকে বলছি আমি ফোন দিচ্ছি, তোরা শুন। অনেকক্ষণ পর আপনাকে পাইলাম, অনেকদিন পর আপনাদের কথা শুনলাম। আজকে মানে খুব খুশি লাগছে। আচ্ছা, খুবই ভালো লাগলো। এখন শুনেন, আমার একটা অভিযোগ হচ্ছে, আপনারা এত কিছু করেন, শুধু আপনারা কি নেটওয়ার্কটা ঠিক করতে পারেন না? নেটওয়ার্কটা মানে কি কুমিল্লা থেকে শোনা যায় না? এটা না, আমাদের এখান থেকে শোনাই যায় না। তুমি তাহলে অনলাইনে শোনো, নেটে শোনো। আমি তো কি বলবো ভাই, আমি হচ্ছে গরিব মানুষ, আমার তো ইন্টারনেটও নাই। আমি এমন একটা মোবাইলে আপনার সাথে কথা বলতেছি যেখানে শুধু ফোন ধরো, ফোন করো, এসএমএস করো। তুমিও আমাদের মতো চাওয়াবাজ হয়ে যাচ্ছ জয়া। আমি তোমাকে পার্সোনালি চিনি। অবশ্যই আমরা গ্লোরিয়া জিন্সে সেদিন কফি খাইছি, এটাও আমার মনে আছে। তুমি আমাকে প্রথম গ্লোরিয়া জিন্সের স্বাদটা দাও। যাই হোক জয়া, কিন্তু অনেকেই অনেক কিছু দিচ্ছে। হ্যাঁ, সেটাই কিছু দেয়নি। তবে জয়া, ছোট্ট একটা কথা তোমাকে বলি। তুমি হ্যাঁ রাজীব ভাই বলেন, আপনার কণ্ঠটা অনেকদিন পর শুনলাম। হ্যাঁ, আমার অনেক খুশি লাগতেছে। হ্যাঁ জয়া, আপু আমার শোনো, তোমাকে একটা কথা বলি। ফার্মেসি থেকে যখন ওষুধ কিনবা, বিশেষ করে সিরাপ আছে না, মানে তরল ওষুধ যেটা সিরাপ, কাশির জন্য আমরা সিরাপ খাই না, ওইসব কিনবা, তখন দেখবা ওইখানে লেখা থাকে ওষুধটা কবে বানানো হয়েছে আর ওষুধটার মেয়াদ উত্তীর্ণ তারিখ কবে, দুইটা লেখা থাকে, ডেট অফ এক্সপায়ারি। হ্যাঁ, তো আসিভেন্তাস রবির জীবনে যখন একটা নারী আসে, তখন সে নারীর জীবনে অদৃশ্য একটা এক্সপায়ারি ডেটের সিল মেরে দেয়। সেই নারী জানি তো, তাই তো আমি নারীর মেয়াদ, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি ভাইয়া। কিন্তু আমি যে একলাবতীকে ভালোবাসি, আমি কি সিল হয়ে গেছেন? আমি সিল হয়ে, হ্যাঁ, আমাকে একজন আমার গায়ে একজন সিল মেরে দিয়েছে যেখানে লেখা রাজীব শুধু আমার। এখন আমি এই দাগ, অমোচনীয় দাগ, এই দাগ আমি মুছতে পারতেছি না, যেখানে লেখা আছে রাজীব শুধু আমার। যার ফলে আমি যদি তোমাকে ভালোবাসি, আমি যখন তোমার সামনে দাঁড়াবো তখন দেখবো আমার কপালে লেখা আছে রাজীব শুধু আমার, আর কারো নয়, একলাবতী। হ্যাঁ, সেটা তো আমি দিব। তুমি দিবা? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ জয়, আমার মনে হয় যে যেহেতু তোমার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, এবং তুমি তো এখন গপ কম মারেন। শুনেন, গপ কম মারেন। আচ্ছা সরি, এটা তো আমাদের বাইরে বলার কথা না। শুনেন, আমি না খেয়ে না দেয়া আপনাদেরকে ফোন দেই, আপনারা এখানে আমার সাথে গপ মারতেছেন। নাম্বারটা তো অন্তত দেন। নাম্বারটা? আচ্ছা, নাম্বারটা নাও, 016। এটা রবিভাইয়ের নাম্বার নামে বলে থাকি। রবি যে নাম্বারটা দিচ্ছে এটা হচ্ছে নিশ্চয়ই কোনো এমন একটা জায়গার নাম্বার যে নাম্বারে ফোন দিলে তোমরা বিব্রত হবা। আমি বলি, আসিফেন্দ্র রবিকে আমি গত 11 বছর ধরে চিনি, সে নিজেই আমাকে তার নাম্বার দেয়নি। তোমরা আশাই এটা তো মিথ্যা কথা বলতেছেন। আপনার কাছে রবিভাইয়ের নাম্বার নাই না? আমার কাছে ইয়ে আছে, মিতু ভাবির নাম্বার আছে, কিন্তু রবিভাইয়ের নাম্বার নেই। আমাকে বলছে যে ওটাই চলবে, ওখান থেকে না নিয়ে নেব। শোনো জয়া, এমনিতেই রবিভাই খুবই ইয়ের মধ্যে আছে, বুঝছো, কোণঠাসা অবস্থায় আছে। তার মধ্যে কোনো নারী কণ্ঠ যদি ফোন করে বলে যে আমি রবিকে চাই, জানি, আমি সেদিন মিতু আপুর কথা শুনছি, আপু অনেক ভালো, বুঝছেন। বাস দিয়ে দেবো না মিতু আপুর নাম্বারটা? দিয়ে দেন না, দিয়ে দেখ মিতু আপুর নাম্বারটা। আচ্ছা জয়া, আমি তোমাকে মিতু আপুর নাম্বারটা দিচ্ছি, অন এয়ারে দিচ্ছি না, অফ এয়ারে দেবো আমি তোমাকে। তুমি ভালো থেকো। বাই এনিওয়ে, তুমি কি আসিফেন্দ্র রবির ফ্রেন্ড লিস্টে আছো? বললাম না, আমি একটা গরিব মানুষ,
আমার কাছে এমন একটা ফোন আছে, সেটা আবার আম্মুর ফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বুঝতে পারছি তুমি ফেসবুক ব্যবহার করো না। তো যারা ফেসবুক ব্যবহার করে তাদের জানিয়ে রাখি, আসিফ এন্তাস রবি নিলাম ডেকেছে তার ফ্রেন্ড লিস্টে অ্যাড হওয়ার জন্য। তো সর্বোচ্চ নিলাম যে হাঁকবে আসিফ এন্তাস রবি তাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করবে। এবং তোমরা যারা, আমি দেখছি অনেকেই অনেক রকমের টাকার অঙ্ক লিখে পাঠাচ্ছ। টাকার অঙ্ক লিখে পাঠানোর আগে এটা মাথায় রাখবে, এটা কিন্তু ফান করে বলা হচ্ছে না। তোমরা যদি বলো যে আমি আসিফ এন্তাস রবিকে 2 কোটি টাকা দেবো, সেটা হয়তো হাস্যকর শোনাবে, কিন্তু 2 কোটি টাকা দেওয়ার পরেই কিন্তু আসিফ এন্তাস রবি তোমাকে ফ্রেন্ড লিস্টে নেবে। অতএব কয় টাকা লিখছো এটা তোমার দেওয়ার সামর্থ্য আছে কিনা এটা বুঝে লিখবে। এবং সত্যিকার অর্থেই আসিফ এন্তাস রবি সর্বোচ্চ নিলাম যে হাঁকবে তাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করবে। তো তোমরা আসিফ এন্তাস রবিকে অ্যাড করতে থাকো, আমাদেরকে ফোন করতে থাকো, আমাদেরকে SMS পাঠাতে পারো 2221 এই নম্বরে। এবং আমাদের কয়েকটা SMS পড়া উচিত, বেশ কয়েকটা SMS আছে। প্রথমে নিশি একটা SMS করেছে। নিশি SMS করেছে যে রবি ভাই, রাজীব ভাইয়ের উচ্চারণ যথেষ্ট ভালো আছে, আপনার উচ্চারণ মোটেও ভালো হচ্ছে না, আপনার ক্যারেক্টারও ভালো না, বউকে পটানোর কথা ভুলে যান, জানি বেঁচে গেছেন, জানে বেঁচে গেছেন, এটাই শুকরিয়া করেন। আচ্ছা, নিশির অরিজিনাল SMS-টা হচ্ছে যে আপনাদের দুজনেরই কারো উচ্চারণ ভালো না, এবং দুজনের কারো চরিত্রও ভালো না, আর বউকে পটানোর কথা ভুলে যান, জানে বেঁচে গেছেন, এটাই শুকরিয়া আদায় করেন। ঠিক আছে। মজুমদার লিখেছে, অনিম মজুমদার লিখেছে নারায়ণগঞ্জ থেকে, রবি ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুল গেছে পইচা, রবি ভাই যাই হোক না বলেন। রংপুর বয় লিখছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, রবি ভাই রাজীবের কারণে এই আপনার উচ্চারণ সমস্যা, মানে আপনার কারণে আমার এই উচ্চারণ সমস্যা হয়েছে, আগামীতে হয়তো চরিত্রও খারাপ হবে। রংপুর ভাই খুব ভালো কথা বলছেন, রাজীবের আমাকে বলছে, হ্যাঁ রাজীবের পাল্লায় পরে আমার উচ্চারণ খারাপ হয়েছে, 2 দিন পর চরিত্র খারাপ হবে। রংপুর ভাই থ্যাংক ইউ সত্যি কথা বলার জন্য। আরেকজন লিখছে, এটা খুব ভালো, সে তার নাম লেখে নাই, সে লিখছে মেন্টোস SMS পড়ো 1 2 3 রাজীব খায় বিড়ি। রাজীব খুবই ভালো, কেন বিড়ি খান? 1 2 3 রাজীব খায় বিড়ি। এটার আর একটা লাইন আছে 5 6 7 রাজীবস হার্ট ইজ হেভেন। ঠিক আছে, ওই লাইনটা লেখা নাই। 1 2 3 রাজীব খায় বিড়ি, 5 6 7 রাজীবস হার্ট ইজ হেভেন, 8 9 রবি ইজ ফাইন। ঠিক আছে, আছে প্রচুর আছে, এরকম প্রচুর আছে। আমার নিলাম যেটা উৎস হচ্ছে এখন পর্যন্ত সে তার নাম লিখেনি, সে লিখেছে, আচ্ছা এটা আমরা পরে পড়ি, আরেকটু পরে পড়ি। আর যারা আইডিয়া পাঠিয়েছে, কিছু আইডিয়া আমাদের পড়া দরকার, যা কিভাবে আমি উদ্ধার পেতে পারি বা কিভাবে। হ্যাঁ, বউ খেপে গেলে আসলে বউকে ঠান্ডা করার আইডিয়াটা আমার মনে হয় যে এটা শুধু রাজীবের লাগবে কিংবা এটা আমার লাগবে তা না, প্রত্যেকটা পুরুষের লাগবে, ইভেন যাদের বউ নাই তাদেরও লাগবে, এই কারণে যে অন্যের বউ তো পাঠাতে হবে, এক্স্যাক্টলি। ঠিক আছে, বউ জিনিসটা কেমন আমি আপনাকে বলি, বউকে মেরে যদি আপনি নদীতে ফেলেন না, কিন্তু স্রোতের সাথে কখনো ভেসে যায় না, স্রোতের উল্টা দিকে যায়। বউকে যদি আপনি বলেন যে তরকারিতে, কখনো বউকে মারি বলতে পারতেছি না, মানে আপনি কখনো বউকে মেরে নদীতে ফেলে দেন? হ্যাঁ, আমিও ফেলে দেই। এটা বস আমি নেটে পড়ছি, বস একটু পরীক্ষা করে দেখা দরকার, করবেন? এটা আমি শুনছি যে এরকম বউকে মেরে নদীতে ফেলে দিলে নদীর স্রোত যেদিকে যায় তার উল্টা দিকে বউ, ইভেন আফটার ডেথ, তারা এত অ্যারোগ্যান্ট। তারপর হচ্ছে আরেকটা পড়লাম যে এটা আমি এক্সপিরিয়েন্স করছি, বউকে যদি বলেন যে তরকারিতে লবণ বেশি হচ্ছে, পরের বেলা এমন লবণ দেবে যে আপনি মুখে নিতে পারবেন না। আপনি যদি তখন বলেন তো পরের বেলা হচ্ছে লবণই দেবে না তরকারিতে, যখন আবার খেতে গিয়ে বলবেন যে তরকারিতে লবণ হয় নাই, তখন আবার এমন লবণ দেবে যে এটা আর মুখে তোলা যাবে না। এবং সুনীল গঙ্গোপাধ্যায় বলছিল বউ এবং ক্যান্সার, মানে জাদ্রেল বউ এবং ক্যান্সার একই জিনিস, সহ্যও করা যায় না, এটা থেকে মুক্তিও পাওয়া যায় না। এবং বউকে ঠান্ডা করার কৌশল প্রত্যেকটা পুরুষের জানা উচিত, একইভাবে জানা উচিত গার্লফ্রেন্ডকে কিভাবে ঠান্ডা করতে হয়। আমরা এরকম কিছু আইডিয়া পেয়েছি, সেই সব আইডিয়া আমরা পড়বো, তবে তার আগে একটা ফোন কল নিয়ে নেই। হ্যালো, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড, ভেরি গুড, ভালো থাকা ভালো। রবি ভাই বলছো? বলছি। রাজীব ভাই কোথায়? এই যে রাজীব ভাই, রাজীব কথা বল। হাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো তুমি? হ্যাঁ ভালো আছি। আমি জুলি বলছি। কে? জুলি বলছি। জুলি কোথা থেকে বলছিল? আমি চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম থেকে। আমাদের প্রচুর ভক্ত চট্টগ্রাম, আমাদের উচিত হচ্ছে চট্টগ্রামে যাওয়া। আপনাদের না তো, শুধু তোমার। আপনার রবির, রাজীবের। রাজীবের। জি জি। জুলি এক কাজ করলে কি হয়, আমি আমার নাম আজ থেকে রোম রাখি। রোম, রোম মানে জানো তো? কেন কেন? রোম হচ্ছে একটা ইতালির খুবই একটা সুন্দর শহর। রোম রবি ভাই গেছিল। নাম চেঞ্জ করার কারণ বলতেছি ওটাই। রবি ভাই রোমে গেছিলেন না? রোম হচ্ছে পৃথিবীর সেরা শহরগুলোর একটা, রোম। কিন্তু আমি রোম শহরের জন্য আমার নাম রোম করতেছি না। তুমি হচ্ছ জুলিয়েট। জুলিয়েট থেকে তুমি সংক্ষেপের জুলি, আমি রোমিওর সংক্ষেপ রোম। থ্যাংক ইউ। তারপরেও তোমার রাজীব নামটা, যেহেতু এটা তোমার আসল নাম, সেটা আমার কাছে সব নামের চাইতে। না, রাজীব নাম আমার চাই না আজকে। বস প্লিজ আমাকে রোম রোম রোম। আমাদের সাথে আছে রোম হাসান এবং আমাদের সাথে ফোনে আছে জুলি চিটাগাং থেকে। জুলি, তোমার হাসিটা খুবই নেকা। নেকা? জুলি, তোমার হাসি কেমনে আমি ভুলি। মনে রেখে দাও না। জুলি, তুমি উড়াই দাও রবির মাথার খুলি। উড়ে গেছে? আমার মাথায় কিছু নাই, পুরো ফাঁকা। আমি অ্যাটলিস্ট কিছু গোবর এক্সপেক্ট করছিলাম, ওটা ফাঁকা, এমটি। গোবরও নাই। রবি যে এত বকবক করে আজকে বুঝলাম যে এমটি ভেসেল সাউন্ডস মাচ। রবি যে মানে রবির খুলি উড়ে যাওয়ার পর দেখা গেল সেখানে মগজের পরিবর্তে ফাঁকা। হ্যাঁ, গোবরও নাই, একদম পুরো ফাঁকা। গোবরও নাই? হায় হায় হায়। ঠিক আছে জুলি, তুমি রাজীবকে আর কি বলতে চাও? আমি রাজীবকে অনেক কিছু বলতে চাই। বলো, কি বলতে চাও একটু বলো। অনেক কিছু তো বলার সময় পাবে না। সেটা হচ্ছে অনেকক্ষণ ট্রাই করার পর ওরে পাইছি। অনেকক্ষণ ট্রাই করার পর তুমি জুলি, তুমি আগামী 5 ঘন্টা তুমি বলবে এই কোন নন পার ঘন্টা আপনারা কত করে নেন? না, জুলির সাথে আমার কথা আছে। আমাদের জুলির সাথে আমার কথা। জুলি শোনো, আমি একটু বলি। রাজীব বলুক। আমাদের শো তো 2টা পর্যন্ত, এরপর 5 শো তো বিজ্ঞাপনের কাছে বিক্রি হয়ে গেছে। আমি 5টা পর্যন্ত ওই স্লটটা কিনে নিতে চাই। যাই, পার ঘন্টা কত করে নেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আমি 1 লাখ, তো আমি 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আগামী 5 ঘন্টা শুধু জুলি কথা বলবে। আমি জুলির জন্য 5 ঘন্টা স্লট কিনে নিয়েছি। জুলি, তুমি বলো। রোম। জুলি। রোম। জুলি। তোমার সাথে কথা বলার জন্য আগে অনেকবার কল করেছি, বুঝছো? তোমার কথা বললে না, রবি ভাই লাইনটা কেটে দেয়। এইটাই। জুলি, আমি তোমার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? অবশ্যই। জুলি, তুমি এত সুন্দর করে ন্যাকামি কিভাবে করো? অদ্ভুত সুন্দর ন্যাকামি। তুমি এত সুন্দর করে ফাঁকামি কেমনে করো? সিরিয়াসলি অদ্ভুত ফাঁকামি। কি করি আমি? ফাঁকামি করো। ফাঁকামি, আচ্ছা ঠিক আছে। এমটি ভেসেল সাউন্ড মাস, রাইট। মানে জুলি, তুমি মানে ফাঁকা কলসি বাজে বেশি। ঠিক আছে জুলি, এই ন্যাকামি তুমি কোথা থেকে শিখেছো? আমার না ভীষণ ন্যাকা হতে ইচ্ছে করে তোমার মতো। আমি তোমার মতো করবো না। তাহলে কাকে করবে? রাজীবকে করবে? রোমকে করবে? জুলি, তুমি আমাকে বস, উচ্চারণটা জুলি না, জুলি। জুলি না, ঝোলাঝুলি ঝোলার দরকার নাই। জুলি। জুলিয়েট না বস, এটা মূল উচ্চারণ জুলিয়েট না। ঠিক আছে, জুলিয়েটটা বস। গুগল ট্রান্সলেটরে যাই বস, যে দিয়ে জুলিয়েট না বস, জুলিয়েট না, তাহলে জুলিয়েট। ঠিক আছে, আপনি তো বলতে পারতেছেন। জনা বর্গীয় জ, 2টা জ, বর্গীয় জ, এক্স্যাক্টলি। আপনি তো জুলিয়েট, এটা বর্গীয় জ বলতেছেন, আপনি বলতেছেন ঝ। জুলিয়েট না বস, জুলিয়েট। জ তো ওর নামের অক্ষর, ঝামেলা। হ্যাঁ ঠিক আছে, জুলিয়েট। ঝ তো ঝামেলা। হ্যাঁ ঠিক আছে, ওই ঝামেলার ঝ না বস। আর 2 মিনিট কথা, আর কিছু আছে তোমার?
2 মিনিট কেন? 5 ঘন্টা তোমার জন্য। না রবি জানি কি 2 মিনিট আমার বলতে দিছিল। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট মানে তোমাকে সমস্যাটা কি বলো? তুমি এত হিংসুক কেন? আমি মোটেই হিংসুক না, যাতে রাজীব তোমার সাথে। কিন্তু আমি কিন্তু খুব হিংসুক, তুমি রবির সঙ্গে কথা বলতেছো, আমার কিন্তু খুব হিংসা হচ্ছে। না মানে কথাবার্তা আমি কিন্তু ভয়াবহ রকমের হিংসুক। শোনো না, ওর একটু কথাবার্তার মাধ্যমে আমি ওরে ছাড়াই করতে চাচ্ছি। শোনো আমি তোমাকে বলি, তুমি তোমার নম্বরটা আমাকে টেক্সট করো। আমি তুমি কি ফোন ইউজ করো? জিপি, এয়ারটেল বা রবি? কোন ফোন ইউজ করো? রবি না? আচ্ছা রবি ইউজ করো। তুমি এখনই সিমটা খুলে তোমার জানালার পাশে ড্রেন আছে, ড্রেন, হ্যাঁ ড্রেনে ফেলা দিবা। এতক্ষণে জাত বেরিয়েছে বলছো হ, তুমি যা বলো সবই শুনবো। তুমি আর যাই হোক, তুমি আমাদের জীবনে রবি বলে কিছু থাকবে না। আমাদের জীবনে বুধবার আসবে, বৃহস্পতিবার আসবে, শুক্রবার আসবে, শনিবার আসবে, শনিবার একবারে ডাইরেক্ট সোমবার চলে আসবে। আমাদের জীবনে রবিবার বলে কোনো বার থাকবে না। এক্স্যাক্টলি। বাট যাই হোক, তোমার যে নম্বরটা, আপনি আমার ওই মেয়েটাকে একটু ডাকেন তো বস। জুলি না বস, আপনি গুগল ট্রান্সলেটে যান বস। না আচ্ছা আপনি গুগল ট্রান্সলেটে যান, জুলিয়েট লেখেন। জুলিয়েট না বস, জুলিয়েট। রাজীব এটা ঝোলাঝুলির বিষয় না, আমি ঝুলি বলতেছি। হ্যাঁ আপনি ঝুলি বলতেছেন, আপনি এটা ঝোলাঝুলির বিষয় না। জুলি না, এটার মূল উচ্চারণ হচ্ছে জুলি। জুলি না বস, আপনি গুগল ট্রান্সলেটরে গুগল আমার নাম হচ্ছে জুলি। শোনো, জুলি অত উজ্জ্বল। হ্যাঁ তো বুঝেছো? জুলি তুমি আবার তোমার আমি ফায়ার করব, মনে রাখো। তুমি যে দিয়ে লিখো না জুলি, আমার কুড়িটাও থাকবে না। হ্যাঁ আচ্ছা, তুমি যে দিয়ে লিখো না জুলি। জি আচ্ছা, LLE। বস বলেন তো আবার। জুলি। হ্যাঁ এইবার ঠিক আছে। না আমি জুলি বলতে চাচ্ছি, কিন্তু যেহেতু তার নাম জুলিয়েট। না জুলিয়েট না, এই আওয়াজ জুলিয়েট বস। জুলি রোম। জুলিয়েট না তো বস, জুলিয়েট। কেন এখানে বসাইছো বুঝি না। রবিকে না আমাকে? রবিকে বাস প্লিজ, আমি তাকে জুলি বলি, জেলা বলি, প্লিজ আমার মধ্যে থাকতে দেন, ঠিক আছে? তারপরে এত সুন্দর একটা নাম, সেটাই আমার পছন্দ, সেটাই আমার কাছে প্রিয়। ভালোবেসে জুলি থেকে জেলা বলে ডাকবো তাকে, দরকার হলে থানা বলে ডাকবো। বস আমি তো আপনার এবং জুলি এগেনস্টে কোনো কথা বলতেছি না, আপনাদের ফরেই বলতেছি। এগেনস্টে যেটা আপনি বলেন আর কি, এগেনস্টে কোনো কথা বলতেছি, আপনাদের পক্ষেই বলতেছি। সেটি হচ্ছে যে পক্ষে কেন বলতে হবে? আমাদের থার্ড পারসন কার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, দরকার নাই। আমি জাস্ট তোমার নামটা যাতে ও ঠিকভাবে বলে এটা শিখাই দিলে কি তোমার আপত্তি আছে? বললাম তো, ও আমাকে যেভাবেই ডাকুক এটাতে আমি খুশি। ডাকেন বস। আবার তোমার নাম দিলাম আমি, একলাবতী। না একলাবতী না, একলাবতী না। তোমার নাম আমি দিলাম, আচ্ছা একলাবতী। তোমার নাম আমি দিলাম আমি সুরানী। শুয়োপক্ষ বললেন, তাক বাদ দাও জুলি। যে রাজীব তোমাকে এখন রাজীব রানী 2 প্রকার হয়, একটা হচ্ছে সুরানী, একটা হচ্ছে দোরানী। একটা রাজার 2টা রানী থাকে, একটা সুরানী, একটা দোরানী। সুরানীকে রাজা অনেক আদর, সুরানীকে শুয়ে থাকে, অনেক আদর। দোরানী দাঁড়িয়ে থাকে। আমি রাজীব প্লিজ, একটা মেয়ে তাকে আপনি কোনোভাবে সুরানী বলতে পারেন না অনলাইনে। আপনার সঙ্গে তার পরিচয় হোক, ঘনিষ্ঠতা হোক, ঠিক আছে, আপাতত দাঁড় করায় রাখেন। দুরানী দাঁড়ায় আছে, তারপর তাকে সুরানী মানে। এবং আপনি সুরানী বলতে আপনি সুরানী বলতেছেন। এটা কিন্তু দন্তাস্য এবং তালব্যস্যের মধ্যে পার্থক্য, ঠিক আছে? দন্তাস্য এবং তালব্যস্য। সুরানী মানে আমার উচ্চারণ খুবই খারাপ, আবার আপনি উচ্চারণের ক্লাস নেন না প্লিজ। আমি রোমকে ডাকছি তো। হ্যাঁ বলো। তুমি কিছু খেয়েছো? আমি যে চুমু ছাড়া কিছু খাই না সোনা, আমি চুমু খেয়ে বেঁচে থাকি। খেয়েছো? এটা কথা বলো তুমি। না খাইনি তো, না খেয়ে আছি। তুমি দাও না, এটা খেয়ে বেঁচে থাকো। হ্যাঁ তুমি তো দাও নাই, আমি না খেয়ে আছি। আমি জন্মের পর থেকে না খেয়ে আছি। না তুমি এখন বললা তুমি এটা খেয়ে বেঁচে থাকো। তুমি জানো আমার এখন ওয়েট কত? আমার এখন ওয়েট হচ্ছে, আমি এটা জানতে চাচ্ছি না। আমার ওয়েট হচ্ছে, বলেছো তুমি এটা খেয়ে বেঁচে থাকো, তুমি এটা পাও করে বলো। পাই না জন্য আমার ওজন এখন -65 কেজি। রাজীব
প্লিজ আই যাও ওই মে যাও রবি একটু আমাদের পার্সোনাল কথা আছে, আপনি প্লিজ আপনি বাস গোল হচ্ছে না, আপনি একটু টয়লেটে। ওকে অবশ্যই যাবো। বাস শুনো, তুমি টাইম মতো খেয়ে নিও। হ্যাঁ কত কিছুই তো বলবো, আমার সাথে কথা বলার সময় কত তো ভুল হবে, আমি সবগুলো ধরলে তার পারবো না, ধরলে ওইদিকে রবি তো আবার বেশি ইয়া পেয়ে যাবে। তো ভালো করে খাবে, হ্যাঁ শরীরের প্রতি যত্ন নেবে। না আমি যত্ন নেব না, যে চোখ তোমাকে দেখতে পায় না সে চোখের আমার দরকার নেই। আমাদের তো যে হাত তোমাকে ছুতে পারে না সেই হাতের আমার দরকার নেই। যে গাল তুমি ছুঁয়ে দাও না সেই গালের আমার দরকার নেই। যেই চুল বাস ইয়াসে রেজার আছে আমি আজকেই নেড়া করবো। যে চুলের তুমি বিলি কেটে দাও না, আপনি রেজার দিয়ে নেড়া করেন? নেড়া কি দিয়ে? না নেড়া কি দিয়ে? তলোয়ার দিয়ে? ভাবি কি বটি দিয়ে আপনার নেড়া করে দেয়? চুল কি রেজার দিয়ে আপনি কাটেন? নেড়া করার কথা বলা হচ্ছে। না নেড়া করার পার্ট আছে, আগে চুল কেটে ছোট করতে হয়, দেন আপনাকে। ওই আপনার মতো যারা পয়সা বাঁচাইতে 3 বছর পর একবার সেলুনে যায় তাদের ওই প্রথমে ছোট করে তারপর নেড়া করতে হয়, ঠিক আছে? আমরা নিয়মিত সেলুনে যাই, এই জন্য আমাদের কিছু লাগে না। রবি ভাই হ্যাঁ বলো, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। কি করছো? রবি এখন চুলকাচ্ছে, এবং রবির আমি বলি বাস একটু কম চুলকান। খসখস শব্দটা, আমাদের এই মাইক্রোফোন খুবই সেন্সিটিভ, খসখস শব্দটা না শুনতে হচ্ছে সবাই। রবিবার একবার হলো কি, আমি বলি তোমাকে শোনো, রবিবার একবার বলতেছে বস আমার বাঁ হাত চুলকাচ্ছে। বস বাঁ হাত চুলকাচ্ছে, এটা তো খুবই ভালো লক্ষণ, আপনার নিশ্চয়ই টাকা আসবে। পরের দিন বস আমার ডান হাত চুলকাচ্ছে। বস এটা তো খুব খারাপ লক্ষণ, আপনার মনে হয় টাকা কিছু বের হয়ে যাবে। তারপরের দিন এসে বলছে বস আমার পা চুলকাচ্ছে। বস এটা তো খুবই ভালো লক্ষণ, পা চুলকানো মানে বিদেশ যাওয়া। পরের দিন এসে রবি বলতেছে বস আমার পিঠও চুলকাচ্ছে। বস আপনার আসলে চুলকানি হয়েছে, আপনার চর্ম যৌন ডাক্তার দেখানো উচিত। পৃথিবীতে একটাই ডাক্তার আছে যেখানে একসঙ্গে 2 ধরনের ট্রিটমেন্ট হয়। আপনি অসুখকে অসুখ হিসেবে মানতে শিখুন, চর্ম যৌন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। আপনি যাকে দেখান তাকে দেখাবো। রবি ভাই হ্যাঁ বলো জুলি। তোমার বউ কেমন আছে? হ্যাঁ ভালো আছে। তোমার বাচ্চা কেমন আছে? ভালো আছে। তোমার ওই যে প্রেমিকা কি জানি নাম? জর্জিয়া। হ্যাঁ হ্যাঁ ভালো। ও কেমন আছে? ভালো আছে। কথা হয়েছে? এই একটু আগে কথা হলো। ভালো আছে, ও শো শুনতেছে, এই মাত্র মেসেজ পাঠালো, তোমাকে হাই জানাইছে। আচ্ছা জুলি আমাদের একটা বাবু হবে, বাবুটার নাম আমরা রাখবো না গুলি। জুরা। জুলির বাচ্চা গুলি হলে খুব সুন্দর লাগবে। গুলি না? গুলি, হ্যাঁ বস। না লিলি। গুলি মেয়ে হলে লিলি লাগবো, ছেলে হলে গুলি। গুলি যে যুগ আসছে যেই ছেলের নাম গুলি না বস। আমাকে অ্যাপ্রিশিয়েট করি, মাঝে মাঝে আপনি ভালো কথা বলেন, আমি আপনাকে আন্ডারস্ট্যান্ড করি, ঠিক হচ্ছে না আমার? আপনি মাঝে মাঝে একটা দুটো যে বলেন পয়েন্ট আছে। হ্যাঁ ছেলের নাম আমরা রাখবো গুলি, জুলির ছেলে গুলি। মজা তো। হ্যাঁ কেমন নামটা কেমন জুলি? আমাদের ছেলের নাম হচ্ছে গুলি। এরপর যেটা হবে গুলির দিয়ে রাখবো আমরা, ধরেন কি রাখা যায়, গ্রেনেড। হ্যাঁ তারপর একটা ছেলে হবে, তার নাম রাখবো আমরা কার্তুসটা ভালো। কি কার্তুস? তারপর একটা ছেলে হবে, তার নাম রাখবো রাইফেল। আরো একটা ছেলে হবে, তার নাম রাখবো আমরা AK-47। আরো একটা ছেলে হবে, তার নাম আমরা কামান। আরো একটা ছেলে হবে, তার নাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা ফ্যামিলি প্ল্যানিংটাও তো করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ এখন 16 কোটি জনসংখ্যা। আচ্ছা আমাদের দেখা হচ্ছে কখন? আপাতত কয়টা ছেলে হবে এটা হিসাব করে নাও, তারপর দেখা হওয়ার টাইমটা ফিক্সড করো। দেখা হচ্ছে জাস্ট আমি তো 4টায় ঘুমাবো, 4:05 দেখা হবে। আমি 4:05 স্বপ্ন দেখা শুরু করি, সেই সময় তুমি আসবা, তোমার সঙ্গে আমার স্বপ্ন দেখা হবে। হ্যাঁ আসলে কি জানো, তোমাদের মানে শোটা এত ভালো লাগে যে বলার মতো না। আমার থেকে আমার বাবা আরো বেশি পছন্দ করে তোমাদের, মানে বেশি অসাধারণ। আঙ্কেল আসসালামু আলাইকুম। তোমার বাবা কি এখন শুনছে? হ্যাঁ শুনতেছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। পরে তোমরা দুইজনকে বলার মতো না। আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছে, আমি শুনছি। তারপরে মাঝে মাঝে রবি ভাই যখন রাজীব ভাইকে পচাও না, মানে খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। আমি তো রাজীবকে পচাই না,
রাজীব নিজে পচে এবং যখন কম পচে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু অবশ্যই একটু ফিউজ বক্স টাইপের। যাই হোক, তারপর একটু তোমার সাথে আছে, তোমার মতো করে ফেলো। কে রাজীব একটু ফিউজ বক্স টাইপের না? হ্যাঁ খ্যাত না একটু খ্যাত ফিউজ বক্স খ্যাত টাইপের না একটু খ্যাত। হ্যাঁ এখনো সিদ্ধান্ত নেই বাচ্চা কিনে নেবেন গুলির ভবিষ্যৎ। ও যে মারাত্মক নাম রাখা শুরু করছে বুঝছো, আমার কেমন জানি মানে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছো। তোমাদের বাচ্চা হবে না? এখনো তো মেয়েদের নামগুলো বলেই নেই শোনা। মেয়েদের নামগুলো শুনবা না? থাক শোনা না, বলেন একটা মেয়ের নাম বলেন না বাস, যে জুলি এবং আপনার মেয়ে হলে কি নাম রাখবেন? হবে না তো, ওর সাথে হবে না আমার। তাহলে কি আমার সাথে হবে? হ্যাঁ হবে। তোমরা দুজন যদি এতটা চেঞ্জ করতে পারো তাহলে আমি পারবো না কেন? ইনফ্যাক্ট চেঞ্জ করার কি দরকার? তুমি আমরা দুজনকে এখন এই যে যুগ আসছে, এখন দৈনিক ব্যয় এত বেশি, এক স্বামী দিয়ে সংসার চলে না, 2 স্বামী লাগে আমাদের বউরা। হ্যাঁ বলো। শোনো, তুমি ওর কথা কান দিও না, তুমি ওর মতো হয়ে যাও না প্লিজ। এই তো তুমি একটু সুন্দর সুন্দর কথা বলো, তুমি না খুব পটল করো। আজকে কেমন জানি চুপচাপ, ব্যাপার কি? আমি আজকে তার শোক দিবস, আজকের এই দিনে তার সঙ্গে একজনের দেখা হয়েছিল এবং প্রেম হয়েছিল, সেখানে বস চিয়ার আপ। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হবেই, ইট হ্যাপেন্স। আমার হাত ভাঙছে না বস, আমি দেখেন কত ফুর্তিতে আছি। চিল আউট ম্যান। সবচেয়ে বেশি খারাপ লাগছে কি জানো, ও যে জিনিসটা খাই বলছে, মানে এটা ভুলতে পারতেছি না। কি খায়? রবি না আমি রাজীব। এই যে চুমু। হ্যাঁ রাজীবের চরিত্র নিয়ে কথা না বলাই ভালো। মানে কি অবস্থা করে দিছে আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। হাইরে, এখন কি করব বলো? আমি দুটা জিনিসই খাই। আমি আরেকবার এখন যে কাই বলতেছি, খাইছি সেই 12টার সময়। এখন যে যারা এখানে কাই বলতেছে অনেক ভালো। এই আজকের শো আমরা যেহেতু বার্সেলোনা খেলতেছে এবং বার্সেলোনা এরই মধ্যে সম্ভবত 2-0 গোলে এগিয়ে আছে এবং 2টা গোল করেছে নেইমার। এবং আজকের শো কারণে আমরা আজকে 15 মিনিট শেষ করে বাস। খেলাটা খুবই মানে অসাধারণ খেলা হচ্ছে। ওকে, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও। মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফেন তাছরবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। এবং রাজীব হাসান একটা ফোনে রয়েছেন, আমি একটু শুনি ফোনটা। এই না তুমি আমাকে বলো, মানে সে যে উচ্চারণ করতেছে 2টা জ নিয়ে, সে যে তত্ত্বটা দিল যে এটা জ অমুক হবে, এটা জ অমুক হবে, তত্ত্বটা ঠিক না ভুল? সে মানতে যাচ্ছে না তো। হ্যালো, অনেক হয়ে গেছে। সরি বুঝি নাই। হ্যাঁ আচ্ছা আমি রাখি শোনা। আপনি পারেন বস, পারেন না? নেন না, নিচ্ছিলেন, নেন না বস, নেন না। আপনি আমাকে আজকে ভয়ঙ্কর বিপদে ফেলছেন। আমাকে জর্জিয়া মেসেজ পাঠাইছেন যে আপনি কালো রং দিয়ে বলছেন না, এবং কালো রং তার মাথার মধ্যে ঢুকে গেছে। লিখছে যে কি পরিহাস, নেচার লিডস ইউ টু ওয়্যার ব্ল্যাক, দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। জর্জিয়া হচ্ছে এমন একটা মেয়ে, আমি জর্জিয়া সম্পর্কে বস 2টো লাইন বলি। জর্জিয়া জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে, ধরেন মানে ওর জীবনের সবচেয়ে বড় দুঃখ কি, ধরেন একটা তিমি মাছ মারা গেছে, ও 3 দিন এই নিয়ে শোকগ্রস্ত, একদম ঝঞ্ঝাটহীন সমস্যাহীন একটা জীবন, যাকে বলে ছবির মতো জীবন। জর্জিয়া হচ্ছে মানে সেই রকম একটা মেয়ে যার জীবনে কোনো সমস্যা নাই, যার জীবনে কোনো ক্রাইসিস নাই, যার জীবনে দুঃখ বলতে সারা জীবন কোনো কিছু ছিলই না, যার জীবনে কোনো স্ট্রাগলও নাই। সো ছোটখাটো বিষয় জর্জিয়ার জীবনে বিশাল একটা বড় ম্যাটার হয়ে যায়। এই যে আমি কালো গেঞ্জি পড়ছি, আমার এটা পরিণতি কি জানেন? সারাটা রাস্তা বস কেন জানি চালাই, তুমি কেন? জর্জিয়া মোটেও ওইভাবে কথা বলে না, উনি খুবই পরিশীলিত একজন নারী, খুবই রুচিবান এবং সংস্কৃতিবান। উনি যে লাইনটা লিখছে, এই লাইনটার যে ডেপথ, এটা যদি আপনি বুঝতে পারতেন। আরেকবার বলেন তো লাইনটা। নেচার লিডস ইউ টু ওয়্যার ব্ল্যাক। প্রকৃতি ঠিক করে দিয়েছে যে আপনি কালো। এবং আশ্চর্য রই ভাই, কোনদিনই আপনি কালো, সেটাই এটা আসলে মানে বিস্ময়কর ব্যাপার যে আজকেই আপনি কালো পরে আসলেন, আজকে হচ্ছে আপনার অ্যানিভার্সারি, প্রেমের। এটা আমার তালিও না, এটা কোকিল তালিও। আমি বলি আমার কি প্রবলেম হবে। সারাটা রাস্তা
আমি বসে হচ্ছে ড্রাইভারের পাশে, জর্জিয়া ফোনে আমার সঙ্গে চিল্লাবে। বিপদ কি কি, আমি যখন বাসায় ফিরি তখন জর্জিয়া আমার ফোন দেয় রাস্তায়, চিৎকার করতে থাকে। ড্রাইভার আমার দিকে তাকায় থাকে। এত রাতে গাড়ি চলে প্রায় 80 কিলোমিটার বেগে ঢাকার রাস্তায়। ড্রাইভার আমাদের মানে ওর তো কনসেন্ট্রেশন পুরা গেছে, পুরা চলে গেছে, ঠিক আছে। ও আমার দিকে তাকায় গাড়ি ড্রাইভ করতেছে। 2-1 আমরা এইভাবে এক্সটেন্ড করতে করতে বেঁচেও গেছি, ঠিক আছে। তারপর ফাইনালি আমাকে এই গেঞ্জি পরাতে হবে বাসায় গিয়ে। তুমি গেঞ্জি পরাও, পুরায় ছবি তুলে আমাকে পাঠাও। আমি পুরায় ছবি তুলে সেই গেঞ্জির ছবি পাঠাবো। তারপর জর্জিয়া ডিনার করবে, ডিনার করে তারপর সে শান্তি মতো। কিন্তু আপনি যে তার আগ পর্যন্ত না সে ঘুমাবে না আমাকে ঘুমাতে। কিন্তু আপনি যে গেঞ্জিটা পরাবেন, ভাবি প্রশ্ন করবে না যে কি আপনি গেঞ্জিটা পরাচ্ছ? প্রবলেম তো এই জায়গায়। তখন এই গেঞ্জিতে তো ভাবেই গিফট করছে, ঠিক আছে। এখন আমি এই গেঞ্জি পরা না, আমার সমস্যার তো আপনি এখনো ধারে কাছেও যান। আমি তো আমার এই গেঞ্জিটা মিতু আমাকে আমাদের যে অ্যানিভার্সারি ওইখানে গিফট করছে, কালো গেঞ্জি। তুমি সবসময় শোক করো, তোমাকে একটা কালো গেঞ্জি দিলাম। এই গেঞ্জি জর্জিয়া এখন পোলাতে বলবো, কারণ সেই কালোর সঙ্গে শোকের কালো রিলেট করে ফেলছে। এই গেঞ্জি যদি আমি পরাই, পরাইলেও বিপদ না, পরাই মানে ফাইনালি গেঞ্জিও পরবে না, পূর্ব হচ্ছে আমি। মানে আপনি রাজীব কি মনে করে এরকম একটা গভীর প্যাচে আমাকে ফেলে দিলেন? কি মানে মানে উদ্দেশ্যটাই কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাই যাচ্ছে, একই লাইন যে কপি করে পাঠাই যাচ্ছে। এখন আমি আপনাকে যে কিভাবে বাঁচাই, আমি একটা সলিউশন আছে। বাস বাদ দেন, সংসার তো অনেক দিন করলেন, আর কত প্রেমও তো বস বহুত দিন করলেন, আর কত সন্ন্যাস জীবন নিয়ে নেন বস। একটা ঘটি নিয়ে, বদনা আছে না আপনার বাসায়? বদনা, হ্যাঁ বদনাটা বস খুবই ইম্পর্টেন্ট সন্ন্যাস জীবনে। সন্ন্যাস জীবনে বলছে খুব হালকা পাতলা গরনের একটা মেয়ে, কিন্তু গলার যে জোর বস। এবং আমি একবার ফোনে এরকম ফোনে চিৎকার করতেছি। আগে এটা ভাষা আসছে, আরে শোনেন, তারপর মোবাইলে শুনছেন আপনি আগে। এক্স্যাক্টলি, কারণ টেলি নেটওয়ার্ক কিভাবে কাজ করে, ঠিক আছে। আমরা যে ভাইবারে কথা বলি, আপনার ভয়েসটাকে ওর আগে কোড করে ডাটাতে কনভার্ট করে, ডিজিটালে। আপনি কথা বলতেছেন নর্মাল নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কের পার্থক্য, ভাইবারের নেটওয়ার্ক পার্থক্য। আপনার কথাটাকে আগে ওরা ডাটায় ট্রান্সফার করে, ডাটায় ট্রান্সফার করে এই ডাটাটা এই মানে ওই সাইডের ডাটাটা আপনার সাইডে চলে আসলো ডাটা হিসেবে। সেই ডাটা আবার ভয়েসে পরিণত হয়ে আপনার কাছে আসলো। তো এটা করতে তো টাইম লাগে। জর্জিয়া আমেরিকায় বসে চিৎকার দিয়ে আমার সঙ্গে কথা বলতেছে, আমি 2বার করে শুনতেছি। একটা হচ্ছে ডাইরেক্ট ভার্জিনিয়া থেকে তার গলার শব্দ ঢাকায় চলে আসতেছে, আর একটা হচ্ছে ভাইবারে আসতেছে। ইভেন আমি ফোন রাখার পরও আমি কথা অবিকল শুনে যাচ্ছি। আমি আপনার একটা মজার কথা বলি। একবার আমি আর ফিদাবাই যাচ্ছি গাড়িতে করে, জর্জিয়া ফোন দিচ্ছে। কারণ খুবই সামান্য, কারণ হচ্ছে আমি একটা গান একটা মেয়েকে পাঠাইছিলাম, সেই মেয়ে আবার সেই গানই করছে। মানে আমি পাঠাইছি, কি করছে আমাকে আমি জিজ্ঞেস করছি আপনি কি করতেছেন? গান শুনতেছি। বলে বাংলাদেশে শোনার মতো গান আছে, এটা শুনে আমার একটু লাগছে। আচ্ছা, তা আমি কেন থাকবে না? বলে আমি ওই যে জো ওয়াদা যে গানটা আছে, ঠিক আছে, জো ওয়াদা মানে যে কি গানটা, জানি দেখা হবে, জানি দেখা হবে, জানি দেখা হবে। এই গানটা আমি আজকে জর্জের উদ্দেশ্যে বাজাবো। জানি দেখা হবে গানটা, আর এটা শুনতেছি খুব সুন্দর একটা ফিউশন করছে, বাংলাদেশি ফিউশন হয়। আমি তখন মেয়েটাকে গান পাঠাইছি। মেয়েটা শুনে অসাধারণ লিখে সাথে সাথে স্ট্যাটাস দিচ্ছে, জিরোই ভাই আমার কাছে গান না, জিরোই ভাই যে গানটা বুঝেছে। তারপর জর্জে ফোন দিচ্ছে, তুমি কি ওকে গানটা এই গানটা দিচ্ছ? আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারতাম না তো, কারণ একই গানটা সারা পৃথিবী শুনতেছে, ও শুনতে পারে। যেই বলছি হ্যাঁ দিছি, আমি তখন গুলশানে ফিদাবাইয়ের সাথে কোথায় যেন যাচ্ছি। ফিদাবাই হচ্ছে ল্যাপটপ, ফিদাবাই তো জানেন সে নিজেকে মাল্টিটাস্কার দাবি করে, এক কানে মোবাইল ফোন আর ল্যাপটপে সে ইমেল করতেছে। জর্জিয়া ফোনের মধ্যে যে চিৎকার দিচ্ছে, ফিদাবাইয়ের হাত থেকে ল্যাপটপ ঠাস করে পড়ে গেছে, কান থেকে মোবাইল, এবং সে এমনি সেই টাক মানুষ, ঠিক আছে, চোখ কপাল সেটা তার মাথায় উঠে গেছে কোনো মেয়ে এত জোরে চিৎকার। এবং সেই প্রথম আবিষ্কার করে যে জর্জিয়া যখন রেগে কথা বলে তখন এর জন্য মোবাইলে নেটওয়ার্ক ভাইবার লাগে না, বস এটা এমনিই শোনা যায়। তো সেই জর্জিয়ার জন্য, জর্জিয়ার আজকে এই 2 বছর পূর্তি উপলক্ষে, জর্জিয়ার সাথে আমার বন্ধুত্বের এই 2 বছর পূর্তি উপলক্ষে জর্জিয়াকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য, একটা 2 নম্বর মানুষের সঙ্গে 2 বছর পার করার জন্য, মানে 2 নম্বর মানুষটাকে এটা বলে দিল আমি 2 নম্বর, ঠিক আছে, আবার নিজেকে
মাথা যেহেতু গরম আছে, সব কথা উল্টা পাল্টা শুনতেছে। জর্জিয়াকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য জানি দেখা হবে গানটা শুনতে শুনতে আমরা চলে যাব। এবং শুভরাত্রি, জর্জিয়া ভালো থাকো, তোমার জন্য অশেষ শুভকামনা।